নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগত। পরিবার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। বিশেষ তাৎপর্য রাখবে আজকের হাল্লা বল, কারণ অলরেডি পলতার যে পুনর্নির্বাচন তার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, আর সেই ছবি দেখা মাত্রই মোটামুটি ভাবে কটাক্ষ তো স্বাভাবিকভাবেই আসবে। তো যাই হোক, আজকে শুধুমাত্র যে পলতার পুনর্নির্বাচনের ফলাফল এমনটা নয়, লাগাতার বেশ কিছু প্রেক্ষিত তৈরি হয়ে গিয়েছে যা আজকের হাল্লা বল থেকে ডেফিনেটলি আলোচনা করতে হবে। তবে অবশ্যই শুরুটা করব পলতা থেকে, কারণ দেখুন, আমরা তো বার হিসেবে আজকে রবিবার, মানে বার তো আমরা জানি, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন এক বারের ইঙ্গিত দিয়েছেন। মানে এই যে 7টা দিনের মধ্যে আরো একটা যে বার আছে, যদিও সেটা আমরা দেখতে পাই না, কিন্তু শুনতে পেয়েছি এবার, সেই বার নিয়ে কটাক্ষ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। হার বার, একটা নতুন বারের নতুন সন্ধান আমরা পেলাম। ক্যালেন্ডারের পাতায় হয়তো এই বার যুক্ত না থাকলে পরেও এই মুহূর্তে হার বার, মানে হার এবং বার, মানে স্বাদের ডায়মন্ড হার বার, সেই স্বাদের ডায়মন্ড হার বার এবার হার বার হয়ে গেছে। আরো একটা নতুন বারের সংযোজন তিনি করেছেন। হ্যাঁ, একটা বিষয় তো অবশ্যই নিশ্চিত, কারণ রাজ্যে পুলিশ যদি অ্যাক্টিভলি কাজ করে তাহলে কি হতে পারে সেটা ভাইপো বাবু হয়তো বুঝে গিয়েছেন। হ্যাঁ, কেন বলতে হচ্ছে, মানে যাদের আস্ফালনে রাজনীতির আঙিনায় ভাইপো বাবু, তো সেই ভাইপো বাবু তিনি অ্যাকচুয়ালি কি রাজনীতিতে তার আদৌ কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা থাকবে কিনা, আছে কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। কারণ ওই সোকল্ড পুষ্পা জাহাঙ্গীর, সে তো প্রথমেই ওয়াকওভার দিয়ে দিয়েছেন, পালিয়ে গিয়েছেন, পলায়ন করে গিয়েছেন বোককানটা। আর তারপর ফলাফল কি হতে পারে, পুলিশ যাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির সরকার গঠন হওয়ার পরই যেটা সব থেকে বড় গুরুদায়িত্ব, তা হচ্ছে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া। এবং পুলিশ বুঝিয়ে দিল, পুলিশ যদি অ্যাক্টিভ থাকে, সাধারণ মানুষের হয়ে যদি কাজ করে, তাহলে পুলিশ কি করতে পারে। পুলিশের দায়িত্ব ডেফিনেটলি কেন্দ্রীয় বাহিনী তো ছিলই, সেটা নয় ভোটের আবহ, কিন্তু পুলিশের কাজে দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তের ফলাফলটা আপনাদের সামনে অলরেডি স্পষ্ট। 1,44,000 ভোটেরও বেশি মার্জিন বিজেপি প্রার্থী, তিনি তার জয় তিনি পেয়ে গিয়েছেন। আজকের তাই আলোচনার প্রেক্ষিত ডেফিনেটলি শুরু হয়ে যেতে পারে আমাদের পলতার এই নির্বাচনের ফলাফল দিয়েই। আমি এক এক করে আজকে বিভিন্ন পরিস্থিতিতে আসবো, কারণ তার মধ্যে অবশ্যই গুরুত্ব রাখে, কারণ এবার অনুপ্রবেশকারী যারা রয়েছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে বিশেষ করে, তাদের কাছে আমাদের রাজ্যের ক্ষেত্রে বড় সড় ধাক্কা। তো সেই ধাক্কার ছবিটাও আপনাদেরকে দেখাবো। অলরেডি নতুনভাবে সেই জায়গায় সংযুক্ত হয়ে গিয়েছে পশ্চিম বাংলায়। এবার যেটা অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করেছেন অবৈধভাবে, তাদের ধরপাকড় চলবে এবং ক্যাম্পে রাখা হবে। নতুন নামও রয়েছে তার। তো চলুন আজকে আলোচনা শুরু করবো। যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে প্যানেলিস্ট, পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, চার্লস তাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র মানস কুমার ভদ্র, মানস তাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন টিএমসি সমর্থক দেবব্রত রায়, দেবব্রত দাস স্বাগত আপনাকে। আর আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, দূরাভাষ থেকে। ঝন্টুদা, আপনাকেও স্বাগত। আমি একটু রাজনৈতিক তাৎপর্য ঝন্টুদার থেকে আগে শুরুতে বিশ্লেষণটা জানতে চাই। যে ভাইপো বাবু, মানে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় দেখতাম, মানে তার আস্ফালনে ভাইপো বাবু হয়তো আস্ফালন দেখাতেন। সেই ভাইপো বাবু অ্যাকচুয়ালি কি, সেটা কি আজকে প্রমাণ হয়ে গেল না? পলতার এই পুনর্নির্বাচনের ফলাফল যেটা সামনে এসছে, কোনো ক্ষমতাই নেই, জিরো। মণিময়, শুনতে পাচ্ছ? একদম একদম শুনতে পাচ্ছি দাদা, বলুন। দেখো, ভাইপো বা অভিষেকের রাজনৈতিক তাৎপর্য আজকে জনগণ বুঝিয়ে দিয়েছে। যেদিন জনগণ ফ্রি হ্যান্ড বাইরে এসে নিজের মতামত মতাধিকারটাকে প্রয়োগ করতে পেরেছে, এটা এখন তার ভাইপোকে বুঝিয়ে দেওয়া হয়েছে তার রাজনৈতিক অস্তিত্বটা কোথায়। কিন্তু তার রাজনৈতিক অস্তিত্বটা আঙ্গুল তুলিয়ে তার দলের ভেতরে বুঝিয়ে দিয়েছিল প্রথম শুভেন্দু অধিকারী, সৌমিত্র খায়রা। যখন 2012 সালে দলে অভিষেককে অভিষিক্ত করতে একটি বেআইনি যুবা পদ তৈরি করা হলো, করে দলের মিডিল স্ট্যাম্প, দলের মেইন ভিত্তি, গণ আন্দোলনের প্রতিকৃত এই শুভেন্দু অধিকারীকে বকলমে তাড়িয়ে দেওয়া হলো, তাকে থাকতে দেওয়া হয়নি দলে। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, সেদিন
প্রথমবার অস্তিত্ব বোঝানো হয়েছিল। দেখো মমতা ব্যানার্জি যে যে কারণগুলোর জন্য হেরেছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে তার বিশ্বস্ত পুরনো দলীয় সৈনিকদেরকে তিনি দলে থাকতে দেননি অভিষেককে রাজনৈতিক অভিষিক্ত করার জন্য। কিচ্ছু নেই ওর। এই যে বিরোধীরা বলে না প্যারাশুট থেকে নেমেছে, একদম সঠিক কথা। ফলতা 2.05 2,05,000 ভোটার লাস্ট লোকসভা নির্বাচনে, সেখানে অভিষেককে এই ফলতার তথাকথিত গুন্ডা স্বঘোষিত পুষ্পা চন্দন দস্যু সে জিতিয়ে ভোট করে পাইয়ে দিয়েছিল 1,85,000 ভোট। নিজে ওখানে 1,70,000 ভোটে লিডে তিনি জিতেন। আমার কথা নয়, আমি তোমাকে একটা রিপোর্ট দেখাচ্ছি। আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা, সংক্ষেপে ACLED, আন্তর্জাতিক একটি সংস্থা। তারা বলছে ডায়মন্ড হারবারের ভোট লুটের ইতিহাসটা, ডায়মন্ড হারবার মডেল উন্নয়নের মডেল নয়, তৃণমূল দেখানোর চেষ্টা করেছে সেবাশ্রী এই শ্রী করে। ডায়মন্ড হারবার একটি ভোট লুটের আন্তর্জাতিক মডেল। তার কারণ এই ডায়মন্ড হারবারে যদি লোকসভা নির্বাচনের বিশ্লেষণ দেখো, এখানে 8টা বুথে 99% বেশি ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 178টা বুথে 90% বেশি ভোট পেয়েছে, আর 527টা বুথে 75% বেশি ভোট পড়ানো হয়েছে। ফলতায় 90% ভোট করিয়ে অভিষেক বাবুকে জিতিয়েছিলেন। কার্যত একটা বড় অংশের মানুষ, আমি স্পেসিফিক বলছি হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভোট দিতে বেরোতে পারেনি। আমার কথা নয়। দেখো মনোময়, ডায়মন্ড হারবার ভারতবর্ষে শুভে বাংলা, কলকাতা এবং এই মুর্শিদাবাদের মাধ্যমে ভারতবর্ষকে সবচাইতে বেশি রেভিনিউ দিত। ভারতবর্ষের জিডিপি সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ডায়মন্ড হারবার, যার পুরনো নাম ছিল কি জানো? চিংড়িখালি। সেখানে চিংড়িখালি একটা এখনো পর্যন্ত ভগ্ন দুর্গ আছে। পরবর্তীতে নাম হয় হাজিপুর। ব্রিটিশরা এই জায়গার ইম্পর্টেন্সই বুঝতে পেরে একে নাম দিয়েছিল ডায়মন্ড, হীরা। আজকে এই হীরার খনিকে অভিষেক তৃণমূল বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্ত পরায়ণদের আখড়া মডেলে পরিণত করেছে। লজ্জা করে এদের। আজকে মানুষ যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, প্রশাসনের সদিচ্ছায়, পুলিশের মদতে, আজকে কি হতে পারে? পুষ্পা নেই। ডায়মন্ড হারবার মডেলই ফুস দাদা, ডায়মন্ড হারবার মডেলই ফুস। আমি ফোর্থ পজিশন একদম যতটা আরো আছে। আমি আসছি আপনার কাছে, এক এক করে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। তবে একটা পোস্ট আপনাদের সামনে দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্টটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আই মিন টু সে, ভালো করে দেখুন। তিনি লিখেছিলেন ভোটের ঠিক আগে, তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ফলতায় চলে এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লির কোনো এক গডফাদারকে পাঠাও। যদি সাহস থাকে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো। ভাইপো বাবুর পোস্ট ছিল এটি। কি হলো ভাইপো বাবু এত কিছু বলবার পর আজ যখন ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আলটিমেট কোন জায়গায় গিয়েছে চার্লসটা? দেখুন, আমি প্রথমেই ফলতার মানুষকে আপনাদের চ্যানেল ক্যালকাটা নিউজের মাধ্যমে অনেক ধন্যবাদ জানাবো এবং বিজেপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ফলতার বুকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আমি মূল জায়গায় আসার আগে আমি ছোট্ট করে আমার একটা অভিজ্ঞতার কথা বলবো ফলতা নিয়ে। আমি দীর্ঘ 5.5 বছর বিজেপির রাজ্য সভাপতি ছিলাম মাইনরিটি মোর্চার। তো ন্যাচারালি ফলতা ঐশ্বর্যিত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আমি যতবার ওখানে কার্যক্রম করতে গিয়েছি ততবার এই জাহাঙ্গীর, এই পুষ্পা যাকে বলছেন, ভাইপোর বা ডায়মন্ড হারবার মডেল আমাদের কার্যক্রম তো করতে দিতই না, উল্টে মেরে ভাগিয়ে দিত। আমি অন্ততপক্ষে 2 থেকে 3টে FIR করেছিলাম ওদের এগেনস্টে। যাই হোক, তা আজকে ফলতার মানুষ বুঝিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার মডেল, এটা আসলে ছিল বেসিক্যালি রাজনীতির দুর্বৃত্তায়ন, বেসিক্যালি ছিল কতগুলো জিহাদির কারবার, এর বেশি কিছু না। আর একটা বিষয় বলতেই হবে যে এখন তাহলে মনে করতে হয় যে এই যে ভাইপো বলছিল না যে ইলেকশনের আগে গিয়ে ওখানে একটা জনসভায় বলছিল যে জাহাঙ্গীর বলছিল, দাদা তুমি তো সবই করে দিয়েছো, একটু ইলেকট্রিক চুল্লি টুল্লি করে দিও। মানে 4 তারিখে
যখন রেজাল্ট বেরোবে তারপরে যাতে বিজেপির লোকেদের ইলেকট্রিক চুল্লিতে ভরে দেওয়া হয়। হ্যাঁ, ভাইপো এটাও বলেছিল যে 4 তারিখে ডিজে বাজবে। তাহলে আজকে এখন ডিজে কোথায় ভাই? আপনার তো হারমোনিয়ামটাও বাজছে না। এই তো হচ্ছে ভাইপোর অবস্থা। আর একটা কথা মনে রাখতে হবে যে ফলতার যে আমরা যদি ডেমোগ্রাফি দেখি কীভাবে চেঞ্জ হয়েছে, দেখুন লাস্ট সেন্সাস অনুযায়ী ওখানে হিন্দু ছিল একটা সময় 66 পয়েন্ট সামথিং, প্রায় 67%। সেটাকে কমিয়ে আনা হয়েছে, না সরি, ছিল 69%, সেটাকে কমিয়ে আনা হয়েছে 66%। আর মুসলিম জনসংখ্যা বেড়ে 30 থেকে হয়েছে 34%। এই হচ্ছে ফলতা, যেখানে হিন্দুরা ভাইপোর অত্যাচারে ফলতা ছেড়ে, ডায়মন্ড হারবার ছেড়ে চলে যাচ্ছিল। এটা হলো এক। নেক্সট, একটু আগে ঝন্টুবাবু বলছিলেন যে বহু জায়গায় ভাইপো পেতে 99% ভোট, কোনো জায়গায় 90% ভোট, কোনো জায়গায় 70% ভোট। কিন্তু ঝন্টুবাবু আপনাকে মনে করিয়ে দিই, এটার চাইতেও ভাইপো ছাড়িয়ে গেছে একটা জায়গায়। ধরুন কোনো বুথে আছে 1200 ভোট, ভাইপো করে দেখিয়েছে ওখানে 1300 ভোট পাওয়া যায়। এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এর চেয়ে বড় মডেল হতে পারে না, সেটাও বলুন একটু। মডেল, ডায়মন্ড হারবার মডেল, দুর্বৃত্তায়নের মডেল, ডায়মন্ড হারবার মডেল, এটা প্রত্যেকে বলছেন। আমি ডেফিনেটলি দেবব্রতদার কাছে আসব, অবশ্যই আমাদের সঙ্গে মানস দাও রয়েছেন। আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো, তার আগে একটা দ্রুত বিরতি দিই। বিরতির পর অনেক আলোচনা করতে হবে আমাদেরকে, সঙ্গে থাকবেন। কাজী নজরুল ইসলামের একটা লাইন ছিল, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এটা মনে পড়ে গেল আজকে আমাদের। তো আমি যাই হোক, এই লাইনটা কেন বললাম, এরই সঙ্গে না খুব তাৎপর্য রাখছে। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো বক্তব্য, আজ তো ডেফিনেটলি এই ফলাফল আসবার পর তার একটা বক্তব্য পেয়েছি, তবে এর আগে পুলিশকে কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন। আর আমার এখনো মনে হয়, মানে ফলতার যে ফলাফল আমরা আমাদের চোখের সামনে দেখলাম, যদি আর মানে আমিও যদি একটা করে ছোটখাটো রাজনৈতিক দল খুলে ফেলতাম, বা আরো যদি কিছু রাজনৈতিক দল থাকতো, তাহলে হয়তো সব মিলিয়ে যদি অ্যাড করতাম, হয়তো তার থেকেও নিচে থাকতো এই তৃণমূল কংগ্রেস আজকে, যা ফলাফল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যাক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের দুটো বক্তব্য, তবে তার আগে পুরনো বক্তব্যটা ডেফিনেটলি পুলিশকে নিয়ে যা বলেছিলেন, ফ্রি হ্যান্ড পুলিশকে দেওয়া কতটা তাৎপর্যপূর্ণ। জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। পুষ্পা কাহা হ্যায় তুম? এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। আমি একটাকেও ছাড়বো না। দেবব্রত মাইতির ছাড়বো না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়বো না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়বো না। তারাচাঁদমার দক্ষিণ কেন্দ্রাবাড়ি আমি ছাড়বো না। রথিমালা আড়ি মনসা বাজার আমি ছাড়বো না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন, কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। অর্থাৎ বুঝতেই পারছেন, মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যেগুলো লাগাতার বলেছেন, আজকেও ফলাফল ঘোষণার পর এই ভাইপো বাবুর সম্বন্ধে আমরা অনেক কিছু পেলাম। যাই হোক, এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং এবং বিগ ব্রেকিং আপনাদেরকে জানাই। এই অনুষ্ঠান চলতে চলতে এই মুহূর্তে বড় খবর সামনে আসছে। পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পদত্যাগের খবর। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে চিঠি দিয়েছেন ইস্তফার কথা। এই চিঠিতেই তিনি জানিয়েছেন, ভুইপোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না, বলছেন কাকলি ঘোষ দস্তিদার। মারাত্মক এই মুহূর্তে স্টেটমেন্ট, এই মুহূর্তের বড় খবর এবং যে স্টেটমেন্ট এই মুহূর্তে আমরা পাচ্ছি, ভুইপোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। কাকে উদ্দেশ্য করে বললেন তিনি? তৃণমূল কংগ্রেস, তার বিসর্জন শেষ, একেবারে ধূলিসাৎ। এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার, শোনাই আপনাদেরকে, শুনুন।
সেখানকার আমি সাংগঠনিক সভাপতি। আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দেবব্রতদার কাছে আসি। দেবব্রতদা, একদম সাফ হয়ে যাচ্ছে তৃণমূল লাগাতার পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। দেখুন, এই সাফ হয়ে যাওয়ার কথা আগেও যখন বলা হয়েছিল 98 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, অনেকে বলতো 3 মাসের কংগ্রেস, কংগ্রেস থেকেই বলা হতো। কেউ বলতো তেলমুড়ি চপ, সরস্বতী পুজোর টিম। তো তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস সার্ভাইভ করেছে। কখনো একটা সাংসদ হয়ে গেছেন, কখনো 30টা বিধায়কও হয়ে গেছেন। আর বলবেন আপনাকে বলতে আপনার সুযোগ দাও। আপনার ব্যাপারটা হচ্ছে এই পড়াশিকা সাদিমে আবদুল্লাহ দিবানা, ওই একটু ভোট বোধহয় কম পেয়েছে, নিজে আগে যোগ্যতা অর্জন করুন আপনারা, তারপর তো তৃণমূলের সাথে লড়াই করবেন। মমতা ব্যানার্জি কি যোগ্যতা? হ্যাঁ বলছি যোগ্যতা একটা হচ্ছে মমতা ব্যানার্জির যোগ্যতা, যিনি হচ্ছেন বলতে দিন। মমতা ব্যানার্জির যোগ্যতায় মমতা ব্যানার্জি নতুন দল তৈরি করেছেন এবং কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল করে 13 বছরের মধ্যে ক্ষমতায় এসেছেন, 15 বছর ক্ষমতায় থেকেছেন। তার আগে 7 বার সাংসদ ইত্যাদি পরপর হয়েছে। তাই মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার মতো মনে হয় নেই। কিন্তু মানুষ ভোট দিয়েছে, আর কিভাবে হয়েছে কি হয়েছে আমি পুরোটা পরপর আমি আসছি। তারপর আপনি শুনতে হয় আপনাকে। শুনুন, এবার যেটা বললেন, দেখুন তৃণমূল কংগ্রেসে যে একটাই পোস্ট মমতা ব্যানার্জি, আর বাকি সব ল্যাব পোস্ট সবাই বলে, আপনারাও বলেন, অনেকেই বলে থাকে, আমরাও সেটা বিশ্বাস করি। ডায়মন্ড মডেল কি করে হয়েছিল? হ্যাঁ, এই মডেল এবার বলছি। দেখুন, ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস বাম আমল থেকে জিতছে, সে আজকে নয়, সেটা 2000 সালেও হয়েছিল, 2021-এ হয়েছিল, 2004-এও বোধহয় 6-এও জিতেছিল, এইভাবে পরপর জিতছিল। এখন দেখুন, অনেক ভোটে জিতেছে, তো নন্দরানী দলও জিতেছিল, অনিল বসুও জিতেছিল। এখন আপনি যে তথ্য নিয়ে কথা বলছেন, আমিও একটা তথ্য দিচ্ছি। যে ম্যাচটা আগে হয়ে গেছিলো, যে ম্যাচটায় সেখানে পোস্টাল ব্যালট হয়েছিল, পোস্টাল ব্যালটে আমরা দেখতে পাচ্ছি সেখানে 85% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এই ফলতাতে, এবং সেখানে বিজেপি পেয়েছে বোধহয় 12% ভোট। মানে সেখানে 1526 ভোট পেল তৃণমূল, আর বিজেপি পেল 345 ভোট। তার মানে এটা নিশ্চয়ই ঝন্টুদা বুঝতে পারছেন, সরকারি আপনাদের মতো সরকারি কর্মীরা কিন্তু তৃণমূল কংগ্রেসে আস্থা রেখেছিল। এবার আরেকটা জিনিস আসছে, যেটা চার্লস বলছি, চার্লসদা যেটা বললেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ডেমোগ্রাফি চেঞ্জ আপনি কি করে পেলেন? 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, সেন্সাস হওয়ার কথা ছিল 2021 সালে। কোথা থেকে আপনি এই তথ্য পেলে জানি না। যতটুকু আমি জানি যে পশ্চিমবঙ্গে ফার্টিলিটি রেট কমছে এবং জনসংখ্যা কমছে। কথাই বলছে না, লাস্ট সেন্সাস তাহলে কি হলো? লাস্ট সেন্সাসে তখন তো ক্ষমতায় ছিল না তৃণমূল কংগ্রেস, তারপর কি করে হলো জানি না। এবার যেটা বলছি, রাষ্ট্রশক্তির যে ক্ষমতার আস্ফালন, সেটা আমি নিজে সাক্ষী আছি। আমি ভবানীপুর কেন্দ্রে কাউন্টিং এজেন্ট ছিলাম। আবার এত কিছু শুনতে হবে না। আপনার ডায়মন্ড হারবার মডেলের প্রধান কে? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চ্যালেঞ্জ করছেন যে তোমরা যা কিছু নিয়ে আসো, একটা আচর ডায়মন্ড হারবার মডেলে পড়বে না, দেখুন এই চ্যালেঞ্জে তো দেখিয়ে দেওয়া হলো কি পদ্ধতিতে নির্বাচনে চোখের সামনে। আর যিনি সেটা তার নিজস্ব মতামত মনে হয়েছে তিনি উইথড্র করেছেন, দল তো বলেনি তাকে উইথড্র করতে, নিজস্ব মতামত। তার মধ্যে দেখতে হবে মানুষ যে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, সাধারণ যে সরকারি কর্মচারীরা যারা বলে তৃণমূল কংগ্রেসের পাশে নেই, তৃণমূল ভোট দেয় না, সেখানে দেখা যাচ্ছে 85% ভোট পেয়েছে তারা। তাহলে কি করে আমরা বলবো? আমরা 2,60,00,000 মানুষ বাবু থাকাকালীন জাহাঙ্গীর যিনি সেখানকার প্রার্থী, সেখান থেকে ভোকাট্টা হয়ে গেলেন, কি করে বলেন সেটার কোনো উত্তর নেই। একদল জিতবে, সেখানে কি পদ্ধতিতে জিতেছে, কত মানুষকে ভোটের বাইরে রাখা। পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুন। আর আমি তো বলছি ভবানীপুর কেন্দ্রে কিভাবে গণনা হয়েছে আমি তো সাক্ষী। রাজারহাট গোপালপুর, সেখানে 85% মুসলিম অধ্যুষিত বুথে, সেখানে পাচ্ছে 90% ভোট পাচ্ছে বিজেপি। দেখা যাচ্ছে এখন ওই একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওইভাবে তো বিচার করা তৃণমূল কংগ্রেস যাবে না। তৃণমূল তাহলে তো স্বীকার করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় বড় হয়েছে। তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জাহাঙ্গীরের আশ্রয় থেকে সে ভোট লুট করে এতটা জায়গায় গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি বিগ জিরো, এটা আপনাকে তো বলতে হবে। তাহলে তার কোন রকম কারিশমা নেই, এটা মানুন। কারিশমা মমতা ব্যানার্জির কারিশমায় মানুষ দেখে ভোট দিত। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তো কথাই বলছি না, লজ্জায় তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন না এই মুহূর্তে, কারণ তার ভাইপো এই অবস্থায় নিয়ে গিয়েছে তার দলটাকে। দলের নেতারা বলছেন, আমি বলছি না। শিল্পর পর্যায়ে নিয়ে গেছেন আপনারা, মানুষের ভোটাধিকার ভোট চুরিকে তো শিল্পর পর্যায়ে নিয়ে গেছেন আপনারা ভাই। মানুষকে ভোটাধিকার আটকে রেখেছে। আজকে যেই মানুষ বেরিয়ে ভোট দিচ্ছে আপনাদের গায়ে লাগছে এই ফলাফলের জন্য। কিছু মানুষ হচ্ছে তারা দুভাও একদম শেষ নিচে। কংগ্রেসও নাচছে, চলুন
বানাচ্ছে। আচ্ছা, ঝন্টুদা হাত তুলেছিলেন, বলুন, আমি আসছি, মানুষ দা আসছি, মানুষ দা আসছি, ঝন্টুদা হাত তুলেছিলেন সংক্ষেপে, ঝন্টুদা আসছি, মানুষ দা প্রথম কথা মণিময়, সারা পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালেটে লাস্ট কয়েক বছরে তৃণমূল কিন্তু ভোকাট্টা হয়েছিল। সরকারি চাকরিজীবীদের কিচ্ছু দেয়নি এরা। একদম। কুকুর বেড়াল ছাগল বলেছে রাজকর্মচারীদের এনার্জি। মমতা ব্যানার্জি প্রশ্নটা হচ্ছে ডায়মন্ড হারবারে ফলতায় কি লজিকে, কি ম্যাজিকে, মনে হয় শানু বক্সিদের ম্যাজিকে, ওই যে ভিডিও, ফলতার ভিডিও, অনুপ্রাণিত ভিডিও, সরি, BJP শূন্য জিতলে পাওয়া সব ঠিক। প্রশান্ত আরে সবে কি বাবার সম্পত্তি ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন, শুনেছিলাম আমরা। আরে এখন তো ম্যামরাও করতে পারেন না, এখন তো হাম্মাও করতে পারেন না। পোস্টাল ব্যালেটে নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। যদি আমরা আন্দোলন না করতাম তাহলে এরা কোন বিধানসভাতে পোস্টাল ব্যালেটে কর্মচারীদের মত প্রকাশ করতে দিত না। আরে লজ্জা থাকলে পরে হয়তো কথা বলবে না তৃণমূল কংগ্রেস, জমানত বাজেয়াপ্ত হয়েছে সেখান থেকে। ঝন্টুদা, মানুষ তো অনেকক্ষণ ধরে রয়েছেন, প্রথম হপ্তাহ মানুষদাকে পাইনি আমরা। মানুষদা বলুন আপনার বক্তব্য। হ্যাঁ, এখানে আমার একটু সময় দিতে হবে, কারণ হ্যাঁ, অনেক বলুন, অবশ্যই, উত্তর আছে, যতক্ষণ অনেক পারবেন, উত্তর বলুন। আছে। প্রথম হলো যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি হিসেবে এসছেন, উনি যেটা বললেন যে আজকের যোগ্যতার কথা বলছেন, কোন যোগ্যতার কথা বলছেন? মমতা ব্যানার্জিকে দয়া করে জাতীয় কংগ্রেস ৩৯ লক্ষ টাকা পার ক্যান্ডিডেট দিয়ে ভোটে লড়ার টাকা দিয়েছে, 11 কোটি টাকা হেলিকপ্টার ভাড়া দিয়েছে 2011 সালে, দিয়ে সরকারে বসিয়েছিল। কোন কিসের যোগ্যতার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস তৈরি করেছিল, কখনো ভাবিনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা দলে পরিণত হবে। আজকে আপনি যোগ্যতার কথা বলছেন, কার যোগ্যতার কথা বলছেন? অকৃতজ্ঞ। আজকের মানে আপনারা কৃতজ্ঞতা ভুলে গেছেন। যে কংগ্রেসের খেয়েছেন, যে কংগ্রেসকে পড়েছেন, সেই কংগ্রেসকে ভাঙিয়ে একের পর এক এমএলএ নিয়ে নিয়েছেন, মিথ্যা কেস দিয়ে নিয়ে নিয়েছেন। সে মানুষ বুঝে থেকে আরম্ভ করে সমস্ত এমএলএ আমাদের 3000 অফিস দখল করে রেখেছেন। কোন কৃতজ্ঞতার কথা বলছেন আপনারা? বড় বড় কথা বলছেন। কংগ্রেস, আজকের কংগ্রেসের ক্ষমতা আছে, একটা কংগ্রেসে দেখাতে পারবেন না একটা চোর আছে, একটা চোর আছে, জোর করা বলছি দেখাতে পারবেন না, চিদম্বরম, নলিনী দেখাতে পারবেন না। বপর ঠিক আছে, আমরা বলি বসুন। আপনি জানেন না, আপনি কংগ্রেস করতেন কোনোদিন? করেননি। তৃণমূলে আপনার জন্ম তৃণমূলে, তাই চুরিটা জানেন। আপনি কি করে জানলেন? বপরসে শুনুন, আপনি কি করে- বপরসে বহিষ্কার শুনুন, করেছিলেন কেন? মমতাকে বহিষ্কার করা হয়নি, আপনি সে জানেন না? বেরিয়ে গেছিল। না, আপনি জানেন না। কথা বলতে দিন। আমার প্রশ্ন হচ্ছে এই দুর্নীতিবাজদের জন্য মমতা ব্যানার্জি বহিষ্কৃত আমাকে হয়েছিলেন। বলতে দিন। মানুষদা এই দুর্নীতিবাজদের জন্য কি কংগ্রেস দরজা খুলবে? শুনুন, দেবে? আপনারা কংগ্রেসের আজকে শুভঙ্কর সরকার, আমার রাজ্য সভাপতি, বলেছেন যারা এই দুর্বৃত্তর সাথে ছিল না, মন থেকে মানতে পারেনি, চুরি করেনি, যাদের গায়ে কোনো দাগ নেই, তাদের জন্য তো দরজা খোলা আছে। আর যাদের গায়ে ওই দুর্নীতির কালি, চোরের চুরির কালি রয়েছে, তাদেরকে দরজার বাইরে থেকেই ঘাট ধাক্কা দিয়ে দেওয়া হবে, কোনো রকম অ্যালাউ করা হবে না, করতেও আমরা দেব না। কারণ আজকের কংগ্রেসের যেভাবে ঘর ভেঙে তৃণমূলটাকে তৈরি করেছে। আজকে বড় বড় কথা, সোমেন মিত্রর সাথে ইয়েতে ভোট হয়েছিল, সেই সময় সোমেন মিত্রের কাছে হেরে গেছিল, ভোটে হেরে গিয়ে বাইরে বেরিয়ে গেছিল, বলতে গেছিল আমাদের এআইসিসির সভাপতির কাছে, তখন কোথায়? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, দাঁড়ান, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকে গান্ধী মূর্তিটা বসে গেছিল। কেন বলেছিল? সিপিএম এর দালাল বলে বসে। আমি বুঝলাম। আমার মানুষদা, আজকের বিজেপি, এই বিজেপিকে নিয়ে আমরা লড়বো। এই বিজেপি রাষ্ট্রীয়বাদী পার্টি, কংগ্রেস সিপিএম এর দালাল, এই মমতা ব্যানার্জির উক্তি। রাহুল গান্ধীকে বলেছিল বসন্তের কোকিল উড়ে উড়ে আসে, আজকের আবার সেই রাহুল গান্ধীর পা ধরতে চাইছে। হবে না, হতে আমরা দেব না। বাংলার বুকে কোনো দুর্নীতি দাগ, কোনো কালির দাগ, চুরির দাগ যা লাগানো লোক আমরা অ্যালাউ করবো না। মানে তৃণমূল বলেছিল খেলা হবে, খেলা শেষ করে দিচ্ছে কংগ্রেস। খেলা শেষ, বিজেপি আর খেলা হবে না, আর খেলা হবে না। পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি লড়ছে, 2014 লড়েছে, আর খেলা হবে না। দখল করেছে তৃণমূল কংগ্রেস। বলুন। দেখুন, একটা ছোট্ট কথা বলে দিই। আপনারা যদি পশ্চিমবঙ্গের গত 5-6 দশকের রাজনৈতিক ইতিহাস দেখেন, যারা একবার হেরেছে, মানে ধরুন প্রথমে কংগ্রেস হেরেছে, তারা আজকে ভিআরএস নিয়ে নিয়েছে নিজের থেকে, কংগ্রেস আর নেই, দলটা নেই, পশ্চিমবঙ্গে নেই। এরপরে দেখুন আপনি বামেদের দেখুন, কমিউনিস্টরা আজকে আর তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এরপরে চলে গেছে তৃণমূলও শেষ হয়ে গেছে। এই একটু আগে আপনি দেখাচ্ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, আমার বয়স রাজনীতিতে 36 বছর, আমি কংগ্রেসটা করি 36 বছর, আমরা ভিআরএস নেইনি।
আচ্ছা, আমি এই দল সে দল করিনি। ঠিক আছে, শুনুন। আপনি যেটা বলছেন না কাকলি ঘোষ দস্তিদার- না বিহারে কংগ্রেস বিরতি নেব, নেয়নি। বিরতি নেব। তৃণমূল দিতে পারে, কাকলি- কংগ্রেস নেয়নি বিহারে। কাকলি ঘোষ দস্তিদার- কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেসই থাকবে, অন্য কোনো দল থাকবে না আগামী দিন। কাকলি আচ্ছা, ঘোষ এটাই আচ্ছা 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 কাকলি বলুন, ঘোষ চল, চল। দস্তিদারের যে পদক্ষেপ, যে তিনি আজকে তার পথ ছেড়েছেন, এর থেকে বোঝা যায় যে দলটা উঠতে চলেছে। আর যা সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেসের একটা ক্লাব, আমরা বরাবরই বলে এসেছি, মা মাটি মানুষ ফিনিশ। দেখুন এবার নতুন কোনো জায়গায় মমতা না, ব্যানার্জি চলে তবে আসছে। তবে চার্লস দা, আমার প্রশ্ন ছিল কংগ্রেস কি আবার দরজা খুলে দেবে? যারা এই ধরনের দেখুন, কাজের সঙ্গে কংগ্রেস যুক্ত কি তারা করবে? কি দেবে? কংগ্রেস- নয়, আমি শেষ করি। একদমই নয়, কংগ্রেস- কোনো দাগ আমরা চার্লস দা, ঢুকতে দেবো না। আসছি, আসছি। কংগ্রেস স্বচ্ছ কংগ্রেস করি আমরা, স্বচ্ছ কংগ্রেস। আচ্ছা, ঠিক আছে। কংগ্রেস কি করবে এটা তো আমি বিজেপি বলতে পারবো না, ঠিক, ওদের ঠিক, দলের ব্যাপার। কিন্তু আমাদের স্ট্যান্ড হচ্ছে একটাই, হ্যাঁ। আমরা কোনো চোর চাপটা দুর্নীতিবাজ তৃণমূলকে আমরা নেব না। মনে রাখতে হবে বিজেপিটা তৃণমূল দল নয়, অতএব তৃণমূলের যে বদমাইশ যারা আছে তাদের জন্য আমাদের দরজা বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কোথায় যাবেন তাহলে পরে? ক্লাব করবে, কি করবেন? পাড়ায় বসে ক্লাব করবে। পাড়ায় বসে ক্লাব করা ছাড়া দেবব্রতদার জায়গা নেই তাহলে পরে আপনাদের। সভাপতি কান্নাকাটি করছে, ভালো তৃণমূল নেবো, খারাপ তৃণমূল ছাড়বো, মানে এখনই দরকার, লোকজন নেই তো, কোনো মতে জিতে গেছে, একটা রাষ্ট্রশক্তিকে কাজে দিয়ে লাগিয়ে কোনো মতে জিতে গেছে, কিছু মানুষের আপনারা ভোটাধিকার কি করে হরণ করেছে। জিতেছে? ভোট করতে দিচ্ছেন কতদিন? আরে যোগ্যতা বোমা আবার পিস্তল বলছি, দিয়ে, আরে কটা বোমা আরে ছিল তো পিস্তল দিয়ে শূন্য। ভোট করিয়েছে। আরে ছিল তো শূন্য, বোমা দুটো পিস্তল, পেয়েছে, তাতেই গলা হাতে গলা গলা আরে বিজেপির সাথে পুলিশকে, লড়ুন, বিজেপির সাথে গলা লড়ুন, গলা তৃণমূলের করেছে। সাথে পরে লড়বেন, পুলিশকে বিজেপির গলা সাথে গলা লড়ুন। তৈরি করতে আরে করেছে। বিজেপির সাথে লড়ুন, আপনারা ভোট করতে আরে বিজেপির দিচ্ছেন। সাথে লড়ুন না, আরে আমরা আরে বিজেপির সাথে লড়ুন, আপনারা লড়েননি। আরে বিজেপির সাথে লড়ুন, আপনারা বিজেপির সারা কোলে ভারত গিয়ে জুড়ে পড়েছিলেন। কানমোলা খাচ্ছে, আপনারা বিজেপির সাথে লড়ুন, কোলে গিয়ে পড়েছিলেন আরে আপনারা। বিজেপির সাথে লড়ুন। এই তো কদিন আগে তারপর কদিন আগে কদিন আগে যে বিজেপির বিল- সাথে লড়ে কদিন লড়ে আগে যে- জিতুন, মমতা ব্যানার্জি তো করে যে আছে, বিলের বিরুদ্ধে 2014 হারিয়েছে, 2016 হারিয়েছে, 2019 হারিয়েছে, 2021 হারিয়েছে, 2024 হারিয়েছে। এখন কিছু মানুষের ভোটাধিকার হরণ করে আপনারা নীরব ছিলেন, যেই মানুষগুলো ভোটাধিকার কেড়ে নিয়েছে, আগামী দিনে তারা সুযোগ পাবে। আমার মমতা ব্যানার্জি আসবেন, 2 কোটি 60 লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, বেশ, বেশ, বেশ। 3-4%। অনেক লড়াই হয়েছে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই চলছে। বেশ, চার্লস দা হাত তুলেছেন, আমি আসছি। না, না, আমি একটা- কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই চলছে এই মুহূর্তে। বলুন। আমি একটা ছোট্ট কথাই বলবো, আমাদের কাছে যাহা কংগ্রেস তাহাই তৃণমূল কংগ্রেস, এই দুজনেরই মারাত্মক। ডিএনএ এক। এরা দুজনে মিলে পশ্চিমবঙ্গকে শেষ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, দাদা পশ্চিমবঙ্গে যেটুকু আমরা ভারতীয় উন্নয়ন জনতা দেখছে পার্টির সরকার সেটা এই- কংগ্রেসের অবদান না, বামপন্থীদের অবদান না, তৃণমূলের অবদান। আগামী দিন আমরা- দেখবো আমরা- আপনারা আমরা বসেছেন, পশ্চিমবঙ্গে- আপনারা দেখবো আমরা বিজেপি পশ্চিমবঙ্গে আপনারা এই প্রথম- কি উন্নয়ন করে। বিধানচন্দ্র রায়ের পরে আমাদের যে কংগ্রেস যে শাসন দিয়ে গেছে, কথাগুলো বন্ধ করে যে দিন না, খুব যে বাজে দিয়ে কাজ। গেছেন কটা সেটা চাকরি পারবে না, দিয়েছেন? ঠিক আছে? এখনো অবধি তো দেখবো 50,000 আমরা। হকারদের দোকান ভেঙেছেন, 2 লক্ষ মানুষকে কর্মহীন করেছেন, এই 15 দিনে আরে কটা ভাই, চাকরি এই দিয়েছেন? ও আচ্ছা, মানে কে বলছেন? আপনি অবৈধ বলছেন। নির্মাণ ভাঙলে পরে প্রশ্ন জাগে। আবার এই অবৈধ বিষয়টাতে এইবার আমি ডেফিনেটলি আরো একখানা জায়গায় যাব, তা হচ্ছে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে অবৈধভাবে এসছেন, যাদের ভোটের মাধ্যমে জয়কারের জায়গায় তৃণমূল বারবার গিয়েছে, এই অভিযোগটা তো আজকের নয়, লাগাতার এই অভিযোগ উঠেছে। আর সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার অ্যাকশন নেওয়া শুরু। ডেফিনেটলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাই মুহূর্তে সামনে চলে এসছে, কারণ ইতিমধ্যেই রান্না করে যাও। নির্দিষ্টভাবে যে জায়গায় তাদেরকে রাখা হবে সেই ক্যাম্প পর্যন্ত ডিসাইড হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সরকার তারা ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছেন, যারা অবৈধভাবে প্রবেশ করেছেন সেই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে ধরে এবার বিএসএফ এর হাতে, এরপর তাদেরকে ঢোকানো হবে ক্যাম্পে। মারাত্মক এই ছবি। এবার এটা নিয়ে প্রসঙ্গে ডেফিনেটলি ঝন্টুদার কিছু বক্তব্য থাকবে। আমি বিরতি দেওয়ার আগে ঝন্টুদা আপনার কাছে আসি, কারণ যাদের ভোটে বারবার আমরা দেখতে পেয়েছি, মানে এদেরকে তো বারবার তারা তো সাহায্য করেছেন। এই যে উচ্ছেদের কথা বলছেন ঝন্টুদা, অনেককেই দেখতে পেয়েছি অবৈধভাবে, এই অবৈধ উপায়ে এখানে অনেক কিছু করে ফেলেছেন, তৃণমূলের হাত মাথায় ছিল। হ্যাঁ, তুমি মণিময় হ্যাঁ, একটু একটু এদিকে একটু সরে আসো, পিছন দিকটায়। আচ্ছা। 1998 সালে তৎকালীন কেন্দ্র সরকার একটি রিপোর্ট প্লেস করলেন যে সারা ভারতবর্ষে 1,80,00,000 অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বিচরণ করছেন, পলিটিক্যাল মদতে বিভিন্ন জায়গায় ফুলে ফেপে উঠছেন, পলিটিক্যাল পাওয়ারকে এনজয় করছেন এবং ভোটটাকে ম্যানিপুলেট করছেন। একদম। এই 1,80,00,000 মধ্যে 1,25,00,000 বিরাজিত রয়েছে পশ্চিমবঙ্গে। ভাবো তুমি, আজকে
ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত বাম নেতা সিপিআই এর সর্বকনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, এমনকি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন 2006 সালে 1 কোটি অবৈধ বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে, সিপিএম কে জেতাচ্ছে বলে চরণশীল আটোয়ালের মুখে কাগজ ছুড়ে মেরেছিল। ডকুমেন্টসটা আজও কিন্তু বিদ্যমান তোমাদের আর্কাইভে। প্রশ্ন হচ্ছে তিনি শাসক হয়ে যাওয়ার পরেই এই অনুপ্রবেশকারীদের তিনি আর একটা কথা বলেননি, কারণ এই যে অনুপ্রবেশকারীদের শাসক হয়ে যাওয়ার পরে তিনি হিরণ্ময় নীরবতা আনলেন, কারণ এরা তার ভোট ব্যাংকের মেশিনারিজকে কন্ট্রোল করে, তাদের জেতায়, ভোট কে জিতিয়ে দেয় মমতা ব্যানার্জিকে। তোমাকে একটা তথ্য বলে শেষ করছি, মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় আসেন, আর 14 সালে মনমোহন সিং সরকার শেষের দিকটায় একটা রিপোর্ট দিয়েছিল, তারপর তারা ক্ষমতার থেকে চলে যায়। রিপোর্টটা কি ছিল? মমতা ব্যানার্জির 11 সালে ক্ষমতায় আসার মাত্র 3 বছরের মাথায় মনমোহন সিং সরকার বলছে অনুপ্রবেশ 5 গুণ বেড়েছে মমতা ব্যানার্জি সরকারের জন্য। এমনকি জেলা ধরে ধরে তারা রিপোর্ট দিয়ে বলেছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে বর্ডার গুলো মমতা ব্যানার্জি পাহারা দিত না, কেন্দ্রীয় সরকার দিত। 13% অদ্ভুত যুক্তি, অনেক গুণ বেশি, 23-24% বেড়েছে। জমি তো এগুলো দেননি আপনারা। বায়োলজিক্যাল নয়, এগুলো অনুপ্রবেশের জন্য। খুব স্বাভাবিক। এবার দেবব্রতদা বলছেন বর্ডার গুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় পাহারা দিতেন না, দেয় তো কেন্দ্র, বিএসএফ। যদি তাই, সত্যি তো তাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জমি যাচ্ছিলেন না কেন? আরে জমিদার আজকে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠবে না? বর্ডারে ফেন্সিং এর জন্য জমিদার নি কেন আপনারা? কোথায় 45 দিনের মধ্যে জমি মমতা ব্যানার্জি আমরা তো এক সপ্তাহ মধ্যে জমি দিয়ে দিলাম। আসামেই বোধহয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেখান থেকে অনুপ্রবেশ হয় কিনা। আর 80 বছর ধরে মমতা ব্যানার্জি মনে হয় দেশের বর্ডার ফর্ডার গুলো দেখছেন, আর অনুপ্রবেশের দায়। আর 2006 সালে বায়োমেট্রিক ছিল আপনারা তো কিনা? ইচ্ছাকৃতভাবে বর্ডারে ফেন্সিং যাতে না হয় তার জন্য জমিদার নি। এই মনোময়, আমি বলছি, হ্যাঁ বলুন বলুন। মনোময়, তাহলে বামফ্রন্টের সময় 1 কোটি বাংলাদেশির দায়টা বামফ্রন্ট সরকারের উপরে দিয়েছিল কেন? একদম অবশ্যই ঠিক দিয়েছিল, তখন বায়োমেট্রিক ছিল না, তখন আধার কার্ড ছিল না। বলবেন না, আমার বেলা, আমার ব্যাপার, আমার সময় বলবেন না কথা। দ্বিতীয়, ভারতবর্ষের সংবিধানের আইনটা কি বলছে? বর্ডারের ফেন্সিং জমি দেওয়ার দায়িত্ব রাজ্যে। 2023 সালে 12ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বলেছিল, হুজুর, পশ্চিমবঙ্গ সরকার বর্ডারে সীমানা সুরক্ষা 2021-এ কোস্টগার্ডকে জমি দেওয়া হয়েছিল, কোস্টগার্ড ব্যবহার করেনি। 2026-এর 27শে জানুয়ারি হাইকোর্ট বলেছিল 31শে মার্চের মধ্যে জমি দিন, দিয়েছে। বর্ডারে ফেন্সিং না দেওয়ার ব্যর্থতা, সেটা কি মমতা ব্যানার্জি 2011 সালে এসে ফেন্সিং এর ব্যর্থতা নেবে? মমতা ব্যানার্জি থেকে জমি পাইনি বলে, মমতা ব্যানার্জি থেকে জমি পাইনি বলে আমরা হাইকোর্ট অবধি গিয়েছি। মমতা ব্যানার্জি 2000 আগে থেকেও জমি সুপ্রিম কোর্ট, 47 সালে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে। আরে আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রশাসন ছিল না? অবৈধ অনুপ্রবেশ করলে পরে পুলিশ ধরবে না? অবশ্যই ধরবে, কিন্তু কোথায়? 50 এই তো কিলোমিটার বললেন আপনি। সেখানে বর্ডার থেকে 50 মানে কিলোমিটার তো আপনাদের সব কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আপনাদের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশটাও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সমস্ত কিছু করবে। এটা দেবব্রত কাশ্মীরেও গিয়ে করবে, কাশ্মীরে অনুপ্রবেশ করছে, কাশ্মীরেও করবে, আসামেও করবে। কমিশনার গিয়ে খিচুড়ি বেলাবে কালী পুজোয়, আমাদের রাজ্যে কমিশনার গিয়ে খিচুড়ি আমরা দেখিয়েছি সেই ছবি। হ্যাঁ, এটা দেখেছি আমরা কালী পুজোয় কালীঘাটে, সেই ছবি আমরা দেখেছি। কমিশনার রাজ্যে সেই ছিলেন সেই সময়, সেই ছবি ভাইরাল। আমি আসছি, একটা দ্রুত বিরতি নেব, প্রত্যেকের কাছে আসবো। ফিরলা বিরতির পর এই হোল্ডিং সেন্টার নিয়ে নির্দেশ আসতেই কাঁপুনি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা অবৈধ উপায়ে অনুপ্রবেশ করেছেন তাদের মধ্যে ভীতির সঞ্চার প্রদর্শন হয়ে গিয়েছে। একটা কথা আমরা বারবার শুনতাম আর কি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলতেন যে অনুপ্রবেশকারী বলে বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। আজকে হোল্ডিং ক্যাম্প, পুশব্যাক শুরু। যাই হোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাই আপনাকে, শুনুন। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে।
অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়। তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি এবং রাজনৈতিকগত দিক থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কাজে লাগিয়ে ভোটে নিজের সমর্থন বাড়ানো, এটা ছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তারা তার ফায়দা তুলতেন। এই জায়গা তো স্পষ্ট। আমি চার্লস দা আপনাকে দিয়ে শুরু করি, আজকে দাঁড়িয়ে এটা অবশেষে হলো। না দেখুন, আমরা ভোটের আগে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে আমাদের সংকল্পপত্র মানে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে, যেখানে মমতা ব্যানার্জি জমি দেয়নি, এই ফেন্সিং করতে পারেনি বর্ডারে, আমরা 45 দিনের মধ্যে বিএসএফের হাতে জমি দেবো। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 7 দিনে করে দেখিয়েছেন। 1, 2 হচ্ছে আমাদের কাছে পরিষ্কার নীতি ছিল যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, 3D, আমরা 3Dর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সেই জন্য অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক ডিএমকে পরিষ্কার বলে দিয়েছে যে হোল্ডিং সেন্টার করুন। মানে ব্যাপারটা এরকম, ধরুন হাওড়া স্টেশনে কেউ ধরা পড়লো অনুপ্রবেশকারী, তাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে গিয়ে এত ঝামেলা দরকার নেই, তাকে হোল্ডিং স্টেশনে নিয়ে যান, সেন্টারে নিয়ে যান, সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে পাঠিয়ে দেন। কাঁদছেন কেন দেবব্রত? তারা কাঁদছে, ওদের তো ভোট ব্যাংকের রাজনীতি, ওদের ভোটারদের রাজনীতি, অ্যাপিসমেন্টের রাজনীতি, সমস্যাটা ওইখানটাই হয়ে গেছে। ভোটাধিকার নিয়েছেন বা আটকাতে পারবেন। 2 হচ্ছে আমরা এটাও বলছি যে যারা কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, যে রোহিঙ্গারা কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, তাদের আর বাড়ি যাওয়া দরকার নেই, তাদের আমরা নিয়ে যাবো হোল্ডিং সেন্টারে রাখবো, সেখান থেকে আস্তে আস্তে আমরা তাকে তাদের দেশ বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমি চাঁদদাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো যে 27 লক্ষ যে ভোটার, বৈধ ভোটার যাদের ট্রাইব্যুনালে ফেলা হলো, সেই 27 লক্ষ ভোটার তাদের নামকরণটা ঠিক করে তোলা হবে, তো সেটা কবে তোলা হবে সেটা আমরা জানতে চাইছি। আচ্ছা, একদমই তাই, কারণ 27 লক্ষ বৈধ ভোটার ট্রাইব্যুনালে ফেলা হয়েছে, Okay. যে বলা হয়েছিল ভোটের পরে পরবর্তীকালে এগুলো নামগুলো সব তোলা হবে, এগুলো জুডিশনে আছে। এইটা সেটা উঠবে তো? না এখান থেকে আবার মাইনাস করা হবে, সেটা জানতে চাইছি। উত্তর পরিষ্কার যে প্রথম কথা মনে রাখবেন যে বিজেপিটা কিন্তু ট্রাইব্যুনাল করে না। আমি এখানে ভারতীয় জনতা পার্টি, দাদা এটা যদি বলে, আমি যদি বিজেপির এটা কথা বলে, বলতে এসেছি। এখানে একটা প্রশ্ন আছে। ট্রাইব্যুনাল, মনিময়, এক মিনিট। সুপ্রিম কোর্ট, এখানে একটা চেঁচামেচি প্রশ্ন করবেন না। আছে আমার, বলি টেকনিক্যাল কথা বলি। আজকে যে ছিল, টেকনিক্যালি বলছি আমি, যে ছিল মানে ট্রাইব্যুনাল, যারা যে ছিল ইলেকশন অফিসার, যে ইলেকশন অফিসার ছিল, সে ভোটের দিন 7 যায়নি, ভোট শেষ হয়েছে, রেজাল্ট বেরোবার 7 দিনও যায়নি, তার মধ্যে সে আমাদের রাজ্য সরকারের এখন মুখ্য সচিব হয়ে গেছে। আপনার অসুবিধার কোথায় হলো? কি সমস্যা? এটা যদি সে হলো, এটা যোগ্যতা নিরিখে হয়েছে। না এতে কোন জায়গায় আমরা তো মেরিটে বিশ্বাস করি। তারা মেরিটে কি আর কেউ ছিল না? আমরা মেরিটে বিশ্বাস প্রশ্ন করছিলেন, না, মেরিটে কেউ ছিল না আর কি? এটা প্রশ্ন আমার, আপনার কাছে প্রশ্ন এটা, মেরিটে কি আর কেউ ছিল না? Okay. আজকে যে 2জন অফিসার এসেছিল, তারাই আজকের এই সরকারের খুব দায়িত্বপূর্ণ পদে বসে গেল হঠাৎ করে, মানে ভোট শেষ হতে না হতে, রেজাল্ট না বেরোতে। তাহলে এইটা দিয়ে আমাদের প্রশ্ন, যে যারা নাকি ট্রাইব্যুনালে ফেললো, যারা নির্বাচন কমিশনের লোক যারা ট্রাইব্যুনালে ফেললো, যে 27,000 ভোটার ভোট দিতে পারলো না, সেই ট্রাইব্যুনালে ফেলা ভোটারদের দায়িত্ব কার? নির্বাচন কমিশনারের, আমি মেনে নিচ্ছি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যারা দায়িত্ব ছিল এই ভোটে, এই ইলেকশনে, তারা সরকারের খুব গুরুত্বপূর্ণ 2টো পদে হ্যাঁ, তো বসে গেছে। সরকার তো দিয়েছেন ঠিক আছে, দায়িত্ব, তো তাহলে সরকারকে দায়িত্ব দিল, দেখুন, দেখতে থাকুন আমার কি কথা হয়। হলো, যদি দিল, কিন্তু আপনি তাহলে আবার অনুপ্রবেশ থেকে ট্রাইব্যুনালে হেঁটে যাচ্ছেন। আপনার না, না, অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করলে আপনি আবার এড়িয়ে যাচ্ছেন। না, না, এই প্রশ্ন আবার এখানে। অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ নিয়ে আপনাকে প্রশ্ন করলে পরে না না, অবৈধ অনুপ্রবেশ নিয়ে আমরা বরাবরই আমরাও বলে এসেছি, যদি অবৈধ অনুপ্রবেশ থেকে থাকে, যেটা আমরা এফআইআর সম্বন্ধে যেটা আমরা বলেছি, যে বাংলার বুকে বৈধ যে ভোটার আছে একদম, কারণ আমরা যেটা বলছি ডাউটফুল ভোটার, যে ভোটারের অস্তিত্ব নেই, সেটাকে মাইনাস হোক, ডেড ভোটার যেটা মারা গেছে মাইনাস হোক, এবং যেটা স্থানান্তরিত ভোটার, ধরো এই এলাকায় ছিল, এটা উনি অন্য এলাকায় চলে গেছে, তাহলে 2 জায়গায় নাম থাকতে পারে না,
ওটাকে ঠিক করা হোক। করা হয়েছে। একদম তাই, ভোটার লিস্ট শুদ্ধিকরণ, হ্যাঁ। সেটাকে কেন্দ্র করে যদি 27 লক্ষ জেনুইন ভোটার ট্রাইব্যুনালের নামে বাইরে পড়ে থাকে, ভোট দিতে না পারে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, হ্যাঁ। তাহলে কিছুদিন আগে যে লোকসভা ভোট গেল তাতে এদেরই গণতান্ত্রিক পদ্ধতিতে এরাই কিন্তু ভোট দিয়েছিল। তাহলে সেই ভোটের ক্ষেত্রে যে আসনগুলো হলো 42টা আসন লোকসভা, তাহলে সেটা যদি হলো, তো তারপরে এই 27 লক্ষ ভোট দিতে পারলো না ভোটার, তাহলে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেক্সট ভোট দেওয়ার যে দায়িত্ব, এটা কার এবং কবে উঠবে নামটা, সেটা জানতে চাই। এটা চার্লস দা ডেফিনেটলি বলেছেন এর আগেও, আবার না এখানে তো আমার মনে হয় উনি বারে বারে একটা একই কথা বলে একই কথা যাচ্ছেন বলছেন, ভোটের হ্যাঁ। আগে থেকেই। পরিষ্কার বলা হয়েছে যে ট্রাইব্যুনাল পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের বিষয়, এটা সুপ্রিম কোর্ট উত্তর দিতে পারবে, ট্রাইব্যুনাল উত্তর দিতে পারবে, বিজেপি কোথায় করবে এটা? সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল, তো সেই অবজারভেশন বলছে যেখানে ডিফারেন্স আপনারা সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে বলবেন না ভাই? তৃণমূলের এই সুপ্রিম কোর্টের অবজারভেশন অলরেডি মানুষ উত্তর দিয়ে দিয়েছে। একটু সিএ নিয়ে বলি। সিএ ক্যাকা ছিচি সেই মমতা ব্যানার্জি আবার নাটক আর আইন কতদিন করবে? আইন রয়েছে, ক্যাকা আইন পাস ছিচি করে তো বলতে ক্যাকা না, যেখানেই ছিচি আটকাবে সে- মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক। সিএতে আপনারা এবার বলেছিলেন আরে হিন্দুদের পশ্চিমবাংলা নাগরিকত্ব এতদিন ভারত থেকে আলাদা ছিল, আমাদের কাজ করতে দিন। এখন পশ্চিমবাংলা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। আরে কোথায় নাগরিকত্ব দিলেন? বিজেপিকে আপনি কাজ করতে দিন, CA চুপ করে বিল বসে পাস থাকুন। করে আনলেন, সেখানে হিন্দুদের নাগরিকত্ব করে অনেক দিলেন। বকেছেন কোথায় 15 বলতে বছর। নাগরিকত্ব? এবার কোথায় ভারতীয় নাগরিকত্ব জনতা পার্টিকে দিলেন? কাজ করতে দিন। দিলেন না তো। চুপচাপ বাড়িতে বসে আপনাকে যদি থাকুন। প্রশ্ন করি এখন সিএতে কতজনকে নাগরিকত্ব কিচ্ছু বলতে পারবেন না, কারণ দেননি তো। আর যে কটা পেয়েছে ন্যাচারালাইজ ওয়েতে পেয়েছে। আদনান সামি ন্যাচারাল ওয়েতে পাকিস্তান থেকে এসে পেয়ে গেছে, আপনারা বলতে পারবেন? আপনার কাছে তথ্যই নেই। সাধারণভাবে হিন্দুরাও মরেছে, এবং বাকি তো আপনাদের কাছে আপনারা যেটা বলেন কাঠমোল্লা ফাটমোল্লা ইত্যাদি বলেন, কারোর নাই। আসামের ডিটেনশন ক্যাম্পে কাদের ঢুকিয়েছেন? হিন্দুদের ঢুকিয়েছেন, এখানেও ঢোকাবেন, কোনো চাপ নেই। কিন্তু যে মানুষগুলো ভোটাধিকার চলে গেল ট্রাইব্যুনাল, যেটা দাদা কংগ্রেসের প্রতিনিধি বললো, ঠিক কথা বলেছেন, তাদেরটা কি হলো? তারা তো ভোটাধিকার ফিরে পাবে আগামী দিন। তাদের তো আপনারা সুপ্রিম কোর্টে যান না, কি অসুবিধা আছে? 1 কোটি রোহিঙ্গার মধ্যে ঢোকাতে আপনাদের পারবেন না তো। নেত্রী সেই সুপ্রিম 1 কোর্ট কোটি গিয়েছিলেন তো, রোহিঙ্গার আবার নিয়ে আসুন যেতে না। বলুন। সারা পৃথিবীতে এখানে 17.5 লক্ষ আপনাদের রোহিঙ্গা নেত্রী রয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা নাটক সেখানে করলেন তো, 1 যেতে কোটি বলুন রোহিঙ্গা আবার। পেয়ে গেলেন না, 1 কোটি রোহিঙ্গা আরে পেলেন, আশ্চর্য। 1.5 কোটি রোহিঙ্গা পেলেন। মানুষকে ভোটের রাজনীতি করতে নাটক করতে তো সুপ্রিম কোর্টে গেলেন, আবার যান। আরে আবার যান না, কি অসুবিধা? না দেবব্রত দা, আপনারা কি সুপ্রিম কোর্ট যাবেন? মানে যান, তৃণমূল আবার কংগ্রেস যান, সুপ্রিম আমরা কোর্ট যাবে? গণতন্ত্রে আমরা ভরসা রাখি, এখনো ভরসা রাখি, মানুষের উপর ভরসা রাখি, চিন্তা করবেন না। গণতন্ত্রে 2020 ভরসা রাখেন আরে বলে তো ভরসা রাখলে তাহলে কেন আপনি ভরসা হারাচ্ছেন? দেশ থেকে চলে যাবেন, দাঁড়ান না। গণতন্ত্রে ভরসা দাঁড়ান রাখেন। না। ভয় আউট, ভরসাই রয়েছে। গণতন্ত্রে একটা আরসোলার কামড় এক সহ্য মিনিট, করতে পারছেন না, দেশ থেকে বলুন, বলুন, আবার চার্লস দা, চার্লস দা, চার্লস দা। রয়েছে। আরসোলার কামড় সহ্য আরে শেষ করুন। কর। গণতন্ত্রে ভরসা রাখেন বলেই তো আপনাদের মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও বলেন আরে বলেন যে আমি মুখ্যমন্ত্রী হারিনি। আপনাদের হয় না, মুখ্যমন্ত্রী আরে আজব সবার হয়। ব্যাপার তো। মুখ্যমন্ত্রী সবার আপনার হয়। মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও বলল আমি হারিনি। 15 বছর তার রায়ত- বায়োতে অলরেডি আরে এখনো 15 মুখ্যমন্ত্রী বছর লেখা আছে। লজ্জা করেন আপনাদের সাথে কথা রায়ত্ব বলতে? করেছে। লজ্জা তাদের হওয়া উচিত। রাজত্ব। যে মানুষগুলোর কাজ হারালেন, কটা লোককে চাকরি দিয়েছেন, দরকার নেই ভাতা দাদা দিতে হবে না। আপনাদের হাত জোড় মুখে আর করছি। কাজ হারানোর কথা? ফিরিয়ে আনুন, কি বলছেন? কাজ দিন মানুষকে। আপনারা তো উল্টা বলেছেন, চোর কোতোয়াল আরে কাজ কাটা দিন। দেখুন সে তৃণমূল প্রধানমন্ত্রী বলছে আমারও কাজ হারানোর প্রধানমন্ত্রী, কথা। বছরে কাকে 100 কি কোটি বোঝাবে? বেকারকে চাকরি দেবে। দাঁড়ান, অলরেডি চুপ করে। 24 কোটি চাকরি শুনুন, হয়ে শুনুন, গেছে। কাজ হারানোর কথা বললেন। কাজ হ্যাঁ, হারানোর কথা বললে কাজ শুনে মানুষ রাখুন। কাজ হারাচ্ছে। কাজ 50,000 দোকান আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। কাজ হারিয়েছে কোথায় কোথায় একটু বলুন না শুনি। সাধারণ হকাররা আচ্ছা আপনি আমাকে একটু বলুন তো, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা, বেহালা, এখানে কটা মানুষ কাজ হারিয়েছেন? 50,000 50,000 কাজ হারিয়েছে। কাজ হারিয়েছে। বেলেঘাটা ত্রাস আরে- রাজু রস্কর, আমি কোথায় চলে তার যাচ্ছেন? বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হলো। আপনি বলবেন না কিছু, আমি তো জানি। শুনুন, আইনি কি আমি বলে তার দিচ্ছি, জন্য তিলজলা system আছে, নোটিশ আছে, জাভেদ 401 খানের নোটিশ ছেলে দিতে হয়। ফাইয়াজ খান, তার বেআইনি নির্মাণ ভাঙলো পুরসভা। বালিগঞ্জে ভাঙা হচ্ছে সোনা পাপ্পুর নির্মিত বেআইনি বহুতল, ভাঙা হচ্ছে কসবার বোসপুকুরের বহুতল। কোথায় গেল টক টু মেয়র? অগ্নিমিত্রা গিয়েছেন। টক টু মেয়র কোথায় গেল? মেয়রকে জিজ্ঞাসা করুন। টক আরে টু মেয়র আপনারা তো পুরসভায় তার জন্য তো প্রত্যেকদিন শুক্রবারে টক টু আমি মেয়র দেখুন, আমাকে কিছু অভিযোগ বলতে হয়েছে, হলো না, পুরসভাটাকে- আপনি নিজেই বলা শুরু করে দিলেন। কিন্তু আপনি যেগুলো বলছেন বেআইনি নির্মাণ, শুধু তাই নয়, বেআইনি ভাবে গজিয়ে আরে ওঠা, আইনি যেখানে বেআইনি বলবে কে? তৃণমূল না, না, কংগ্রেসের না, বলবে কে? ছোট তাকে খাটো তো নেতা সময়টা দিতে থেকে হবে। না, না। কাউন্সিলর থেকে আরে আপনার- উচ্চতায় যারা যারা রয়েছেন, তাদেরকে পয়সা তারা নিয়ে আজকে তাদেরকে অবৈধভাবে জায়গা দিয়েছেন, জায়গার মধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন। আরে বৈধ আজকে অবৈধ যখনই সেগুলো ভাঙা হচ্ছে তখনই প্রশ্ন উঠছে, তাই তো? হ্যাঁ, আদালত পয়সা নিয়েছিলেন তো? আদালতে বন্ধ তো করতে হয়েছে। তা সেটাই তো আমি আদালতে- কিছুক্ষণ আগে না, প্রশ্ন না। করছিলাম, আপনার যে প্রশ্ন আদালতে গিয়ে কেন করছেন না? হ্যাঁ, নিশ্চয়ই করা মমতা হচ্ছে। বন্দ্যোপাধ্যায়কে বলুন বাইরে বেরোতে, আদালতে দ্বারস্থ হতে। বন্ধ হয়েছে। তিনি কবিতা লিখছেন আটকানো কেন? হয়েছে। এটা চক্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিত হবে, একটা জাতিগোষ্ঠীকে আলাদা করে রাখার জন্য করা হচ্ছে। আর এটা চক্রান্ত অবশ্যই- উদ্দেশ্য প্রণোদিত জাতিগোষ্ঠী এসব আর বাংলা মানে না। বাংলা জন্টুদা বলুন। মনোময় আমাদের বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী, মানে তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন বরখাস্ত,
মনে আছে এই হকার উচ্ছেদের জন্য 1-to-1 কন্ট্যাক্ট প্রোগ্রাম রেখে করেছিল, এমনকি সুজিত বসুকে পাশে বসিয়ে নিয়ে বলেছিল সুজিত পয়সার বিনিময়ে সল্টলেক নিউ টাউনে ফুটপাত সমস্ত বিক্রি করে দিয়েছে, মনে আছে? একদম। ও তখন মনে হয়নি এটা উদ্বাস্তু হবে? তখন মনে হয়নি সারা পশ্চিমবঙ্গে কোচবিহার টু পুনর্বাসন কাকদ্বীপ দিয়েছেন। হকার উচ্ছেদের সময় রাজীবগান্ধীতে পুনর্বাসন। কর্মসংস্থান নষ্ট হচ্ছে, ওপার বাংলার থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ডালা খুলে সমস্ত শহরের ইম্পর্টেন্ট সমস্ত ফুটপাথ গুলো বিক্রি করেছেন, ফুটপাথ গুলো বিক্রি করেছেন। ডার্ক মাস্টার ইকোনমি তৈরি করেছেন আপনারা, জানেন ডার্ক মাস্টার ইকোনমি কি? যার জন্য বক্সই হয়েছে স্কয়ার ফুট কাউন্সিলর, খুব বিখ্যাত শব্দ। আরে পুনর্বাসনের কথা কিছু ভাবুন। গ্যারেজ কাউন্সিলর? দিতে পারেন না। গ্যারেজ কাউন্সিলরের কথা বলুন। আরে বাদ দিতে পারেন না কি করার গ্যারেজ কাউন্সিলর, স্কোয়ার ফুট কাউন্সিলর এগুলো আছে তো? এগুলো তো পশ্চিমবঙ্গে তৃণমূল কাউন্সিল, তৃণমূলই তো করেছে। এবার গ্যারেজ কাউন্সিলর গ্যারেজ কাউন্সিলর? চালতাদের দিকে ছিল এক সময়, আচ্ছা। চালতাদের দিকে ছিল গ্যারেজ কাউন্সিলর। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। বলুন বলুন, ছোটদা বলছিলেন, বলুন। আর দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর এর পরের লটটা ট্রাইব্যুনালটা হয়নি। মমতা ব্যানার্জি কালো কোট জড়িয়ে ওই দিন যদি সুপ্রিম কোর্টে না যেত, একদম। প্রশাসনিক স্তরে এটা সমাধান হতো। ট্রাইব্যুনালে পাঠিয়েছে মমতা ব্যানার্জি। সেই দায়ভারটা কিন্তু আবার নেবেন না আবার দেবব্রত দা। না না, ওই মানুষগুলো কে? রোহিঙ্গা? ওই মানুষগুলো কারা? রোহিঙ্গা? যিনি আছেন তার স্মরণে থাকা উচিত। বেশ। নবীন চাওলা মনে পড়ে এই যে টিএন সেশনের ক্ষমতা লোপ করতে নরসিংহ রাউজিকে উনার ক্ষমতা খর্ব করতে কমিটিতে, নির্বাচন কমিশনে দুজনকে ঢুকাতে হয়েছিল। কেন? নবীন চাওলা কে ছিল যাকে ঢুকিয়ে নির্বাচন কমিশনের স্যানিটি থেকে একদম একদম ছোটদা, আমি আসছি, কারণ এবার অবৈধ নির্মাণ ভাঙা, অবৈধ সমস্ত কিছু ভাঙার ছবি নিয়ে আমি দ্রুত ফিরবো একটা হেডলাইন্স বিরতির পর। এই অনুষ্ঠানেই ফিরবো, সঙ্গে থাকবেন। থেকে শুরু করে অফিস কাছারি সব নির্মাণ করেছে, আজকে এক এক করে সেই নির্মাণগুলো ভাঙা পড়ছে। আমরা সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সমস্ত নামগুলো আমরা আজকে বারবার বলছিলাম, সেই নামগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলবে। আমি মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কি জানিয়েছেন আজকে একটু শুনিয়ে রাখার চেষ্টা করি আপনাদেরকে এই বেআইনি নির্মাণ ভাঙার। पुलिस स्टेशन बेलेघाटा, premises number 1/3A, East Pulia Road, ward number 34, Bodo 4, Bodo 3. Oh, sorry, Bodo 3. Premises number B/34/H/5, Badwadi Tola Road, ward number 34, Bodo 3. Fayaz Ahmed Khan, জাভেদ খানের ছেলে, পুলিশ স্টেশন তিলজলা, প্রিমাইসেস নাম্বার 47, পোর্শন জিজে খান রোড, ওয়ার্ড 66, বোরো 8-7, প্রিমাইসেস নাম্বার 3, পোর্শন ইস্ট কোশিয়া রোড, ওয়ার্ড 66, বোরো 7, সোনা কাকু, পুলিশ স্টেশন কসবা, প্রিমাইসেস নাম্বার 143, এটা বিবি চ্যাটার্জি রোড, ওয়ার্ড 91, Bodo 10, আর প্রিমাইসেস নাম্বার 91/23, ঘোষপুকুর রোড, ওয়ার্ড 91, Bodo 10. ছটা প্রিমাইসেসকে আজকে আমরা ডেমলিশ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আমি আগেও যেটা বলেছি, আমার দপ্তর থেকে নোটিশ পাঠানো হবে, তাদেরকে বলা হবে তারা তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, আমরা সেটার উপর আলোচনা করে তখন সেটা ডিসাইড করবো কী করবো। কিন্তু আমরা এদের তরফ থেকে কোনো বক্তব্য পাইনি, কোনো রিটার্ন কোনো উত্তর পাইনি। সেই কারণে শুধু এই ছোটা প্রেমাইসেস নয়, সারা বাংলাতে যারা যারা এই ধরনের আগের সরকারের আশীর্বাদ নিয়ে পুলিশকে, আইনকে, প্রশাসনকে পুরো আঙুল দেখে যারা এই ধরনের কাজ করেছে তাদের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এএনসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম দেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন দেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম
নোটিশে। এবার আবার প্রশ্ন হচ্ছে গিয়ে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসন চলেছে, এই 15 বছরে এই যে বেনামি সম্পত্তিগুলো যেগুলো আজকে ভাঙা হচ্ছে, এইগুলো কেন ফিরহাদ হাকিম তার চোখে পড়ল না? আমার এটা প্রশ্ন। আর এখন যখন ভাঙছে তখন তৃণমূল অন্য জায়গায় চলে যাচ্ছে। কোন জায়গায় চলে যাচ্ছে না, এত লোকের এত কিছু ভেঙে দিচ্ছে, সব কিছু তাদের কি হবে, কিন্তু এই সমস্ত নামগুলো নিয়ে কিছু বলছে না। এই লিস্টের মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার সুর নরম করে ফেলেছেন। আমরা 2-3 দিন আগে দেখেছিলাম সংবাদ মাধ্যমের সামনে চেঁচিয়ে বলেছিলেন, যান গিয়ে বলুন যে আমার কোথায় কি বেনামি আছে। আমি একটু শোনাই, এই ভিডিওটির অডিওটা শুনবো আমরা, শোনাও। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। তো প্যারাশুটে নেমে সেনাপতির আজকে হঠাৎ করে ঝুঁকলেন কেন? সেই ঝুঁকিয়া পুষ্পার মতন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঝুঁকে গেলেন কেন? এটা নিয়ে আমার মনে সংশয় এবং প্রশ্ন রয়েছে। চার্লস দাকে দিয়ে শুরু। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উনি মনে হয় উনি শুনেছেন তো, ববি হাকিম ওনার মেয়র বলেছে যে অভিষেকের অবৈধ নির্মাণ নিয়ে এই রিজারা উনি নিয়ে নেননি। পরিষ্কার তো বলেছেন। এটা গেল এক। আর দুই হচ্ছে, আপনি বলছিলেন না যে ববি হাকিম আমরা কি জানতো না যে অবৈধ নির্মাণ হচ্ছে? একটা ঘটনার কথা বলি। কসবায় বেশ কিছু লোকাল স্থানীয় বাসিন্দারা তারা যে এলাকায় যে প্রচুর যে বেআইনি নির্মাণ হচ্ছে এবং জলাভূমি বুঝিয়ে নির্মাণ হচ্ছে তার একটা লিস্ট করে সই করে ববি হাকিমকে কোনো একটি শুক্রবারে, টকটু মেয়ার হতো, দুপুর 11টায় দিয়ে এসেছিল। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, বিকেল গড়াতে না গড়াতে রাত 8টার মধ্যে যারা যারা ওই সই করে দিয়ে এসেছিল অবৈধ নির্মাণের জন্যে, তাদের প্রত্যেকের বাড়িতে এই ফৈয়াজ আহমেদ খান, জাভেদ আহমেদ খানের ছেলে, তার গুন্ডা বাহিনী গিয়ে আক্রমণ করে। এইভাবে চলেছে হচ্ছে কলকাতা পুরসভা। এই হচ্ছে আপনাদের এখানে অবৈধ নির্মাণের গল্প। এরপরে কি বলবেন? দেহব্রতদা কিছু বলবেন? দেখুন, যেটা আপনি দেখালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকই তো বলেছেন, বাড়িটা কি পুরোটাই অবৈধ কিংবা কোন অংশটা অবৈধ সেটা স্পেসিফিক বললেই দেবে। আর সব কিছু তো নিয়ম আছে। 401 সেকেন্ড নোটিস করতে হয়। সময় চাইলেন কেন আজকে? না 401 তো নোটিস করতে হয়। নোটিস করে তারপর ভাঙা যাটা গিয়েই প্রতিহিংসামূলক গিয়ে ভেঙে ফেললাম, আবার আদালতের নির্দেশ সেটা আবার বন্ধও করে দিতে হলো, তাহলে লাভ কী হলো? সেটা তো দেখতে হবে নিশ্চয়ই। যে কেউ যদি অবৈধ নির্মাণ করে থাকে নিশ্চয়ই করুক, যা নিয়ম আছে সে করবে। কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি করে আমরা দেখতে পাচ্ছি তো সেখানে ভাঙা হচ্ছে। প্রতিহিংসামূলক রাজনীতি যদি কথা বলেন, শুনুন, প্রতিহিংসামূলক রাজনীতি যদি কথা বলেন তাহলে প্রথমে মনে করিয়ে দিই, আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ছিলেন এলওপি। এই এলওপি 100 বারের বেশি, 104 বার তিনি হাইকোর্টে গিয়েছিলেন তার পাবলিক মিটিং এর পারমিশন নেওয়ার জন্য। পুলিশ পারমিশন দেয় না বলে। তো কিসের প্রতিহিংসা হয়েছে? শেষ হয়েছে কথা আপনি বলছেন। তৃণমূল কংগ্রেস 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল রবীন্দ্রসঙ্গীত শুনেছিল। কোনো সিপিএম বামফ্রন্টের কোনো লোকের গায়ে হাত পড়েনি। 55,000 কংগ্রেস এবং অবিভক্ত কংগ্রেসের কর্মী খুন হয়েছিল। তারপরও কিন্তু তিনি শান্তির বাণী শুনিয়েছিলেন। কতজনকে মারা হয়েছিল কাউকে মারা হয়নি, সেই লিস্টটা আমাদের কাছে আছে। কিন্তু সেখান থেকে দেখা গেল 4 তারিখ ফলাফল বেরোনোর পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হলো, দখল করা হলো, খুন করা হলো, 10 জন কর্মী খুন করা হলো। একদম খুন করা হলো। কি বলছেন? মানুষের মৃত্যু হলে আপনার হাসি লাগে নাকি? চারিদিকে দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা আক্রান্ত, এখনো মার খেয়ে যাচ্ছে। খুন হলো, কি বলছেন? দেখতে পেলাম পার্টি অফিসগুলো ভাঙা হলো, পার্টি অফিস দখল করা হলো, পেটানো হলো এবং গতকাল একজন কাউন্সিলর আত্মঘাতী হলো। গতকাল তার নাম হচ্ছে সঞ্জয়। আপনি কনফার্মলি বলে দিয়েছেন আতঙ্কে আত্মঘাতী হয়ে গেল। একদম। আপনি কি করে জানলেন সেইটা শুনে অনেকের হয়তো আনন্দ হতে পারে। আপনি কি করে জানলেন আতঙ্কে আত্মঘাতী হয়েছে? পলিটিক্যাল ভায়োলেন্স আর তৃণমূল কংগ্রেস সিনোনিমাস। আপনি কি কথা বলছেন? শুনুন, 2011 সালে দেখেছিলেন তো যখন চেঞ্জ হয়েছিল তার 34 বছর ধরে অত্যাচার করেনি বামেরা? আপনি কি অস্বীকার করতে পারেন?
কিন্তু মমতা ব্যানার্জি তো কিছু রবীন্দ্রসঙ্গীত শুনেছিল। ডিজের এ তো আপনারাই এনেছেন, আপনারাই তো বাজিয়েছেন। আরে রবীন্দ্রসঙ্গীত তার মানে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে করতে পারতেন কিন্তু করেননি, না, তাই এরা অবৈধভাবে নির্মাণ করে গিয়েছে। আবার বলছি না বৈধ হোক অবৈধ হোক, নিশ্চয়ই তার নিয়ম আছে, রীতি আছে, নোটিশ আছে। তৃণমূলের মুখপাত্র বলছে, তৃণমূলের মুখপাত্র বলছে 4 তারিখে দুপুর 12টার পরে বিজেপি কাদের কাদের অ্যাটাক করা হবে তার জন্য ব্লক স্তর, অঞ্চল স্তর, ওয়ার্ড স্তরে আরে সেটা তো হলে সে তো লিস্ট তৈরি করা হয়েছিল মেরে ফেলার জন্য। বলেছিলেন মাটির নিচে পুঁতে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, পাড়ায় পাড়ায় শীতলকুচি করে দেবো, অনাথ করে দেবো, এগুলো তো বলেছিলেন। সেটা উল্টো করে ঝুলিয়ে সিধে করে টাঙাবো, এগুলো তো বলতে চাই ইমিডিয়েটলি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে। সেটা দেখুন আপনি কি বলেন, তার দেশে তো আইন রয়েছে, দেশে আইনের যেটা হবে সেটা হবে। আপনি বলে এই এখান থেকে বলছেন সকালে মাঝখানে গুলি করে দেবো, এখানে তো বলা হয়েছিল। মণিময়, আমি দূরে আছি তো, আমার কথার মাঝখানে কেউ যেন দয়া করে কথা না বলে, আমি কারো মাঝখানে বলছি না। একদম। আচ্ছা, আমি বলছি তৃণমূল মুখপাত্রের কাছে আমার একটা প্রশ্ন। মাননীয় সুপ্রিম কোর্ট অভিষেক ব্যানার্জিকে ধর্ষণাৎ করেছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল ভাষায় গুন্ডামি সুলভ কথাবার্তা বলা, এবং 4 তারিখ 12টার পরে রবীন্দ্রসঙ্গীতে ডিজে বাজবে সন্ত্রাসের বার্তা দিয়েছিল যুব নেতা। এর বিরুদ্ধে যে সুপ্রিম কোর্ট ভয়ানক অবজারভেশন দিয়েছিল, সেটা নিয়ে কি বলবেন? প্রথম। দ্বিতীয়, বলছিল রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে 11 সালে পরিবর্তনের পরবর্তীকালে। দেখুন, একদিনে সিপিএম এর 1900 পার্টি অফিস দখল হয়েছিল, একদিনে। শুধু তাই নয়, 2013, 2018 পঞ্চায়েত নির্বাচন এবং 21-এর নির্বাচনে জেতার পরে এ রাজ্যে প্রধান বিরোধী বিজেপি 57 জন কর্মী খুন হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, প্রায় 22 জন। আমার কথা নয়, মাননীয় সুপ্রিম কোর্টে নথিভুক্ত মামলা। আজকে যে 10 জনের উনি ছবি একটা দেখাচ্ছেন, 10 জন মারা গেছে, কোন পুলিশ নথিভুক্ত হয়েছে বলুন তো? হাইকোর্টে যাচ্ছেন না কেন? হাইকোর্টে যাননি কেন? যে 10 জন মারা গিয়ে থাকে, কেন জানলি? আরে আমার তো বড় প্রশ্ন, ঝন্টুদা লিস্ট দিতে বলেছিলেন বিরোধী দলনেতাকে, সেই লিস্ট এখন এসে পৌঁছলো না। হাইকোর্টে যাক, কোর্টে যাক মণিময়, কোর্টে। আমি কোনো দলীয় কথা বলছি না, যাচ্ছে না কেন? এত বড় সততার প্রতীক, সারা জীবন হাওয়াই চপ্পল পরে সততার প্রতীক বলে গেলেন, অথচ 44টা ক্যাবিনেটের দপ্তর দুর্নীতিগ্রস্ত। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিল। 17 কলাই চুরি করলো, বেকার ছেলে মেয়েদের চাকরি, তারপরে তারা এসে গলাবাজি করছে। আর আমাদের শুনতে হবে আজকে একটার পর একটা প্যান্ডোরার বক্স থেকে চাকরি চুরিগুলো বেরোচ্ছে, একটার পর একটা পুচকে কাউন্সিলর, তার মাটির তলায় বাড়ি, হ্যাঁ, একজন এমএলএ তার প্রাসাদের মতো বাড়ি। ডিএ পেয়ে গেছেন, 30 তারিখে ডিএ পেয়ে যাবেন, ওই জন্য এত ভালো আওয়াজ ছিল। কি বলেছিল? হ্যাঁ, ডিএ পেয়ে গেছেন, লজ্জা করবে, চুপচাপ বসে থাকো। ডিএ পেয়ে গেছেন, কথা দিয়েছে, দিয়ে দেবে। আর আপনাদের মতো ছ্যাচড়া, জোচ্চোর, বদমাইশ, লজ্জা থাকলে টিভিতে আসবেন না, কারণ পাবলিক এখনো ভালো আছে, পাবেন তো ভালো আছে পাবলিক। যে সরকারি কর্মচারীদের দয়ায় আপনারা এত সমৃদ্ধশালী হলেন, সেই সরকারি কর্মচারীদের কুকুর বলেছিলেন, কুকুর। এখন তো সেটাও বলতে, এখন তো হাম্বাও করতে পারবেন না, কুকুর বলেছিলেন। আমরা মনে রেখেছি, আগামীতেও মনে রাখবো। আগামী 200 বছরও তৃণমূল নামক একটি দল পশ্চিমবঙ্গে ছিল, কালো অক্ষরে ইতিহাসে ছাড়া কোথাও লেখা থাকবে না। ওই তো চোরটাকে ইতিহাস বইয়ে রেখে দিয়েছেন, পার্থ চোর, সে বাচ্চারা পড়ে। পার্থ চোর লিখি ভূমি আন্দোলনের জনক। লজ্জা করে? একটা চোর জেল আসামিকে পাঠ্য বইয়ে রাখেন আপনারা? লজ্জা করে না? লজ্জা থাকলে দেখাতে পারেন বাড়িতে, লজ্জা থাকলে অনেক কিছু পরিবর্তন হতো। 25 জনকে বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে এরকম তো ভালো চোরকে ভালো জায়গায় বসিয়েছে সারা দেশ জুড়ে। ওয়াশিং মেশিনে তো আপনারা বসিয়েছেন, একটু বলুন না, নামগুলো বলবেন। আপনি ভুলে গেলেন, বলে দেবো ঝন্টুদা। মানুষ ভূঁইয়াকে ওয়াশিং মেশিনে কে বসানো? রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি বলেছিল বড় সহায়কদের দুর্নীতি করেছে, তাকে দলে নিলেন কেন? কোন ওয়াশিং মেশিনে ধুয়েছিলেন? উত্তর দিন। খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো আসা। আমাকে একটা বিরতি নিতে হবে, আমি ফের আলোচনায় ফিরছি একটা দ্রুত বিরতির পর। মানুষদাও হাত তুলেছিলেন, মানুষদার কাছে আসবো ফিরে, সঙ্গে থাকবেন। এইভাবে পার্সোনাল অ্যাটাক করছেন, আপনাদের দয়ায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু আপনারা কি শূন্য হয়ে গেল। দাদা এটা কি আপনি বলতে দেন না তো? না, আপনি এইভাবে ডাইরেক্ট অ্যাটাক করছেন, বলতে তো হবে। আরে আমি বরাবর ডাইরেক্ট কি বলতে দেন, আমি ইনডাইরেক্ট বলি না। বলুন, সবাই ক্ষমতা তৃণমূল কংগ্রেস। এবার দেখুন সেইখানে দাঁড়িয়ে আজকে কংগ্রেসের থেকে তো ওইখান থেকে সমর্থন তুলে নিল দিল্লি থেকে, কেন কংগ্রেসে থাকা যাবে না, তাহলে দুর্নীতি করা যাবে না, সেখান থেকে সরে গেল। সরে গিয়ে আজকে
ওনারা কি করে ভাবেন এরপরে কংগ্রেসের আমাদের এই 15 বছরে কংগ্রেসের 300 থেকে 350 কর্মী আমাদের খুন হয়েছে, আমাদের কংগ্রেসের কর্মী খুন হয়েছে, সিপিএম মেরেছে 55,000 কর্মী, সিপিএম বামপন্থী দল, আমরা ডানপন্থী দল। না, আপনাদের কটা পার্টি অফিস দখল হয়েছে বলুন না। এবার আমাদের 3000 পার্টি অফিস দখল হয়েছে। কি মুশকিল, দেবব্রত তো বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। কংগ্রেস করি, তাহলে কংগ্রেসের 3000 পার্টি অফিস দখল, ভাবতে পারছো কোন জায়গায় নিয়ে গেছে? তার থেকে বড় কথা দেখো, আজকের সরকার যদি 1 লাখ এলো, তার থেকে 20,000 চুরি করলো, 1 লাখ খরচা, 80,000 খরচা করলো, ঠিক আছে, মানুষের কিছু হলো, ঠিক আছে, কিন্তু পুরোটাই আজকে তুমি বলো না একটা চাকরি হয়েছে, 15 বছরে হয়েছে, চপ শিল্প হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মাটি চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, মানে একের পর এক দুর্নীতি ছাড়া একটা জায়গাতে পাওয়া যায়নি, কিছুই ছাড়েনি আর মানে কোনো জায়গা। আজকে তুমি বলো না, আজকের এই যে পাস ফেলটা পুরোপুরি তুলে দিল, পাস ফেলটা তুলে দিলে পুরোপুরি, বাচ্চাগুলো ভবিষ্যৎটা কোথায়? মানে একটা রাজ্যের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে আজকের একটা বাচ্চা, তুমি ধরো না, ধরো আমি তো বাচ্চার বাবা, বিজেপির সাথে লড়বেন না তৃণমূল কংগ্রেসের সাথে, তো অদ্ভুত কথা। না, আপনি তো বিজেপিকে তোল্লাই দিচ্ছেন। তোল্লাই কি আছে? আচ্ছা, আপনারা উন্নয়ন আপনি চান না, অ্যাকচুয়াল উন্নয়ন, তাই তো? বিজেপির কাছে হারছে মনে হয়। আমি চার্জ দেখো ছাড়লাম না, আমি আবারও বলছি, আপনি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিজেপির সাথে লড়ছে, প্রত্যেকটা নির্বাচন হারাচ্ছে। আরে আপনাদের সংখ্যাত কথা বলছে, আমরা লড়েছি, সংখ্যাত কথা বলছে, কটা সিট পেয়েছে বিজেপির সমর্থনে 2000 একটু প্যারামিটারটা বলুন না, একবার সিপিএম এর হাত ধরছেন, একবার এর হাত ধরছেন, একবার আপনার দিদি কি করেছেন, কি বলেছে, কি বলেছে? একবার বিজেপি হচ্ছেন, একবার কংগ্রেস, একবার বিজেপি, আবার কংগ্রেস। 2011 সেই কংগ্রেসকে ধরে বলে কিছু হয় না, সেই কংগ্রেসকে ধরে আপনারাও তো বিজেপিতে গেলেন, বিজেপিতে গেলে হলো না আপনাদের, ঘুরে কংগ্রেসে গুলি চালালো, তাদের হাত ধরেছে, হলো না, আবার বিজেপি গেলে বিজেপির কাছে হারছে, এবার আবার বিজেপির কাছে লড়াইটা করতে দেখতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াইটা করছে, 2014 সালে বিজেপি আটকাতে পেরেছে, 2016 তে বিজেপি আটকাতে পেরেছে, 2019 এ আটকাতে পেরেছে, 2021 এ আটকাতে পেরেছে, 2024 এ আটকাতে পেরেছেন। আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, তো বিজেপিকে তোলাই দিচ্ছে। দেবব্রত দা, কংগ্রেসের মানে মানুষদার খারাপ লাগার কথাটা বলছেন যে সম্মান জানানো হয়নি, মানে আমাদের থেকে সবকিছু নিয়ে গেছেন এরা, সম্মান জানিয়েছে এটা কংগ্রেসের। কংগ্রেসকে আজকে ডুবিয়েছে তো তৃণমূল, কংগ্রেসকে ডুবিয়ে আমাদের যুব কংগ্রেসের ছেলেরা মারা গেছে 13টা, আজকে কেনে করে নিয়ে কোমর ডান্স করছে ওখানে, কে পাগলু ডান্স, 21শে জুলাই দেব কোমর ডান্স করছে, পাগলু ডান্স, এটা থেকে 21শে জুলাই শহীদের প্রতি স্মৃতি রক্ষা করা। আজকে আমাদের ঘরের ছেলেরা মারা গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কিভাবে, মানে এই ডায়লগটা ফেমাস হয়েছিল। আমরা যাচ্ছি গঙ্গায় তর্পণ করতে, আর ওনারা পাগলু ডান্স করছেন, এই হচ্ছে শহীদদের প্রতি। মানে এইভাবে একটা সরকার চলেছে, ভাবতে পারছেন? মারাত্মক। আমি শুধু দুটো কথাই বলবো, আর সেটা হচ্ছে যে প্রথম কথা, আমার কংগ্রেসের বন্ধুকে বলে দেবো যে আপনাদের রাহুল গান্ধী ভোট প্রচারে এসে পরিষ্কারভাবে বলে গেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সীমাহীন দুর্নীতি আর অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই জন্য পশ্চিমবঙ্গ ডুবেছে, এটাও একটা কথা। এটাও আবার বলে গেছে চার্লস দাস হতে যে শেষ করি, বিজেপির ভোট চুরি, কেন্দ্রিকভাবে ভোট চুরিটা ভোট চুরি আজ অব্দি প্রমাণ করতে পারেনি, এটাও কিন্তু আছে, ওটা তো রাহুল গান্ধী আজ প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, অভিযোগ থাকতেই পারে, কিন্তু প্রমাণ করতে হবে তো। প্রমাণ আছে, কোনো প্রমাণ নেই, প্রমাণ আছে, কোর্টে যাওয়া হচ্ছে, কারণ হেরে গেলেই আপনারা ভোট চুরি কথা বলেন। নির্বাচন হেরে গেলে এগেইনস্টে কেস করা যাবে না, আগে রাহুল গান্ধীকে বলবেন না এগেইনস্টে কেস করা যাবে না। রাহুল গান্ধী প্রমাণ করেছে ভারতবর্ষের 1 লাখ করে ভোট চুরি করেছে, কারণ একটা ঘরে 10x10 ঘরে 80টা ভোটার কি করে থাকে, ভারত জিরো নাম্বার ঘর কখনো হয় না, এটা প্রমাণিত, মানে হয়ে গেছে, প্রমাণিত। কিরকম প্রমাণ? একদম পুরোপুরি প্রমাণ। সেই বাড়িতে যা হয়েছে, সেই বাড়ির লোক এরকম জিরো নামে কোনো বাড়ি খুঁজে পাওয়া যায়নি, 400 ভোটার ভারতবর্ষের রাজনীতিতে। এবার সেটা নির্বাচন কমিশন বললো, যারা নাকি রাস্তায় থাকে, নির্বাচন কমিশনার মানে জ্ঞানেশ আদালতে গিয়েছিলেন আপনারা, একদম, তারপরে জবাব দিয়েছেন টিম
কাজ করে এগুলো ধরে বের করেছে এবং খবরের চ্যানেল গেছে বেশ। গিয়ে দেখেছে 0 নাম্বার বাড়ি বলে কিছু নেই। 0 নাম্বার বাড়ি তখন বলে বললো কিছু। একদম, তখন বললো যারা ফুটপাতে ঘুমায় তাদের তো 0ই হবে। আচ্ছা। অদ্ভুত। ঠিক আছে, তারা অনেকে চলো, বলছে। চলো, চার্লস দা বলছে, ঠিক আছে, শুনে, আবার শুনে নি। এমন বাড়িতে গেল একটা 10x10 ঘর, হ্যাঁ, হ্যাঁ। বলে 80 ভোটার, আচ্ছা। দুজন থাকার জায়গা নেই। ঠিক। এগুলো প্রমাণিত। আচ্ছা। মানে বিহার মডেল ভোট, আচ্ছা। বিহার মডেল ভোট হচ্ছে। তাহলে আমার এখানে পশ্চিমবাংলা তো আপনি বলছেন এরকম মডেলের ভোট একদম হচ্ছে। model। মানুষকে ভোটাধিকারের বাইরে রেখে দিয়েছে। মারাত্মক বিষয়। সুপ্রিম বলো, কোর্টে চার্লস দা বলো। সংবিধান দিয়েছিল তো যে আমার ভোটাধিকারের কথা হচ্ছে- যে পরিমাণ আমার কথা ভবানীপুর হচ্ছে- কেন্দ্রে 56 আচ্ছা, ঠিক আছে, আগে শুনে নি, আপনারা তো বলে না তখন, চার্লস দা কি বলছিলেন শুনে নি, তারপর আবার দেখুন, আপনারা প্রথম বলবেন। কথা হচ্ছে যে আমি কংগ্রেসের বন্ধুকে বলবো যে রাহুল গান্ধীর কথা আর বলবেন না। ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধী রাহুল গান্ধীকে আপনারা ভয় পান। চাচদা, আর ভয় আপনারা কাউকে বলতে দিন না, আরে আমি বলে নি আগে, তারপরে বলবেন তো মানুষ দা, সবাই পেলে বলবেন, বলতে দিন। ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধী হারার রেকর্ড করেছে পাপ্পু। অতএব রাহুল গান্ধীর কথা বলে আমি আপনারা কে? রাহুল গান্ধী? সময় নষ্ট করতে আপনারা রাজি না। কত হাজার কোটি টাকা খরচা করেছেন দাঁড়ান। ট্যাক্সের এবারে- টাকা? এবারে বাংলায় রাহুল আসি। গান্ধীর নামটা পাপ্পু বানাতে বাংলায়- কত হাজার কোটি টাকা বাংলায় খরচা আসি। করেছেন সরকারের ট্যাক্সের টাকা? বলুন। বাংলায়- দেশের সরকারের ট্যাক্সের টাকা আপনার কথাতেই আসি। রাহুল গান্ধীর নাম আপনি তো খারাপ করতে। বাপ্পু অব্দি গেল, আর পর বেরোতে পারছে না। আপনার কথাতে আসি এটা শুনে এবারে। নিন, হ্যাঁ। আপনার কথাতে আসি, আপনি একটু আগে দুর্নীতির কথা বলছিলেন, তৃণমূলের দুর্নীতির কথা বলছিলেন। দেখুন, এটা বিজেপি বলছে না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা আছে, তারা গত 15 বছরে একটি দুর্নীতির উপরে একটা সার্ভে করেছে পশ্চিমবঙ্গে। তার নাম দিয়েছে ওরা করাপশন পারসেপশন ইন্ডেক্স। হ্যাঁ, তাতে ওরা বলছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে 48% ব্রাইব, মানে 100 জনের মধ্যে 48 জন এখানে ব্রাইব দিয়ে কাজ করেন। অতএব পশ্চিমবঙ্গ একটা প্যান ইন্ডিয়া লেভেলে সবচেয়ে হাইয়েস্ট জায়গায় আছে, টপ করছে, যেখানে শেষ করতে হবে, হ্যাঁ। 48% এখানে ব্রাইব দিয়ে কাজ হয়। আমাদের এখানে একটাই বক্তব্য আছে, দুর্নীতির ব্যাপারে ভারতীয় জনতা পার্টির জিরো টলারেন্স। Zero tolerance, আমরা এখানে একেবারে। চাই আইনের শাসন, সুশাসন। একদম, একদম। নাম্বার কত? ঝন্টুদা, একদম কত নম্বর আপনাকে স্থানে 30 রয়েছে? সেকেন্ড শেষ করব। মনোময়, বিহার নিয়ে এত অভিযোগ সুপ্রিম কোর্ট ডেকে পাঠিয়েছিল, ওপেন ফোরামে বিরোধীদের ডেকেছিল। কিছুই করতে মানুষবাবু পারেনি। একটু তথ্য তালাশ করে নিন, কোন বিরোধী, 4টে অভিযোগ জমা পড়েছিল, একদম। কোন বিরোধী সেটাকে কাউন্টার করতে যায়নি। এসআইআর পরবর্তী প্রথম নির্বাচনে। দ্বিতীয়, এত অভিযোগ আপনাদের পশ্চিমবঙ্গ নিয়ে, সুপ্রিম কোর্টে কেন এখনো আপনারা একজন অ্যাপিল করতে গেলেন না? আর তৃতীয়, এই ইভিএম নিয়ে কত অভিযোগ আপনাদের। আচ্ছা, এই ভোটটা ম্যানিপুলেট হয়েছে, তাহলে আপনারা যে 2টো সিট জিতেছেন সেটাও কি ম্যানিপুলেশনের মধ্যে আছে তো? শেষ করবো। নাকি? এবার আপনি বুঝিয়ে দিয়ে অঙ্ক দিয়ে বেশ, বেশ। আপনি বুঝিয়ে দিয়ে আজকে আর এক মিনিট। সময় নেই। মনোময়, 1 মিনিট আমাকে আপনাকে আর সময় নেই, আমরা বুঝবো, পরবর্তী দিনে বুঝবো। আচ্ছা, এক কথায় উত্তর কিন্তু দাও। কথা উত্তর দিচ্ছি। হ্যাঁ। বিহারে ভোট ঘোষণার পরে আপনাদের নরেন্দ্র দামোদর মোদীর সরকারের লোক এবং বিজেপির তরফ থেকে 10,000 টাকা কি করে দিতে পারে, সেইখানে নির্বাচন ভায়োলেন্স, সেটা কেন নির্বাচন কমিশনার বলেনি? ঠিক আছে, চলো। একদম খুব কেন সুন্দর বলেনি উত্তর তার দিয়েছেন জবাবটা মানুষ দা। আমাদের আগামী সময় উত্তর পর্ব পালা চলবে, ডেফিনেটলি অনেক প্রশ্ন উত্তর, কিন্তু পশ্চিমবাংলা নিয়ে এই মুহূর্তে যে সমস্যাটা আপনারা তুলে ধরলেন, ধন্যবাদ চার্লস দা, মানুষ দা, দেবব্রত দা, ঝন্টু দা, প্রত্যেককে জানাই আগামী সময় আলোচনা চলবে। তবে আজকে আর সময় নেই, এখানে শেষ করছি। নতুন কোনো অন্যান্য খবরের জন্য সিএন।